এক্ষুনি আমাকে নিজের কথাগুলো বলে 6:36 ভাগীরথী লোকালটা ধরতে হবে, তাহলে কিন্তু মুশকিল আছে। আর যাই হোক না কেন, আজকে আমি রেডিও থেকে অনেক দূরে, শ্রোতা হিসেবে নয় কিন্তু বক্তা হিসেবে। এখানে বিল্ডিং প্রমোট হয়ে যাবে, আর্টিস্ট প্রমোট হবে না। আমাদের ওই ছোট ছোট রেডিও বক্সে বা ট্রানজিস্টার রেডিওতেও এতটা গম গম করতো কেন তাদের গলা? কারণ তাদের ওই ব্যক্তিত্বটা গলায় প্রকাশিত হতো। আজকে জানি এই জানুয়ারি 23-এর আশেপাশে একজন বাঙালি প্রবাদের জন্মদিন, কিন্তু আজকে কোনো একটা কারণে আমাদের ভাষা দিবসও বটে। তার কারণ আপনারা ভাবছেন 21শে ফেব্রুয়ারি এত তাড়াতাড়ি কি করে আসলো। আসলে এটা আমার অভিজ্ঞতা যে আমি যখন তখন ক্লাস 11-এ পড়ি, আর যা হয় মধ্যবিত্ত বাড়িতে খুব রেশনিং হয় টেলিভিশনের টাইমের সঙ্গে। কারণ টেলিভিশনের টাইম তখন হতো যে টেলিভিশনে বেশি সময় দিচ্ছে মানে সে আর কিছু করতে পারবে না। তো সেই সময় আমাদের রেশনিং টাইমের মধ্যে একটা জিনিস ছিল খাস খবর। সেখানে ভাষা যে নদীর মতন কানে পৌঁছতে পারে আবিষ্কার করলাম। এবং তারপর দেখলাম ভাষা দিবস কেন বলছি, শুধু বাংলা ভাষা নয়, তিনি যখন ইংরেজি বলেন মনে হয় ইংরেজিটাই শুনি, তিনি যখন হিন্দি বলেন আমার মনে হয় এত সুন্দর হিন্দি তো আর কোনো বাঙালিকে বলতে শুনিনি। এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি। তিনি নিজেকে রোজ আবিষ্কার করেন। ঘটনাচক্রে 23শে জানুয়ারি গপ্পমীরের ঠেক জন্মদিন। তো এইটা আমাদের সুযোগ ছিল, গপ্পমীরের ঠেক যা বাঙালির দৈনন্দিনে এখন একটা কি বলবো অভ্যাস হয়ে গেছে। অভ্যাসের চেয়ে বড় তো খুব কম জিনিসই হয়। তো তাকে সেলিব্রেট করব। আর গপ্পমীরের থেকে যা যা আছে, গপ্প, মীর এবং ঠেক, সেই তিনটেকেও সেলিব্রেট করব। আজকে আমাদের সহজ কথাকে গ্রেস করতে এসেছেন মীর আফসার আলী। মীরদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হোপফুলি সহজ কথা বলতে বলতে যদি কোনো ভুল করে ফেলি তাহলে গ্রেস মার্কটাও উনি আমাদের দেবেন। গ্রেস মার্ক তো আমরা কেউ দিই না, সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া দেবে যতটা সোশ্যালি দেওয়া সম্ভব। থ্যাংক ইউ। এটা লং ওভারডিউ ছিল। আমি একটু বলি, কারণ যখন রাহুল সহজ কথা শুরু করার পরিকল্পনা নিচ্ছিল সেই সময় ওর খুব ইচ্ছে ছিল যে আমি প্রথম গেস্ট হয়ে আসি, কিন্তু সেই সময়টা একটু গন্ডগোলের সময় ছিল এবং অনেক কিছু চলছিল একসঙ্গে, যে কারণে আমি ওকে সময় দিয়ে উঠতে পারিনি। তো সুতরাং প্রথমেই নোট অফ অ্যাপোলজি টু রাহুল এবং টিম সহজ কথা, কারণ সহজ কথায় আসাটাও অতটা সহজে হলো না দেখছি। আলটিমেটলি যেটা হচ্ছে আমি যে ওর সঙ্গে দের আয় দুরুস্তায়, তো সেটা আমাদের জন্য দুজনের জন্যই খুব বড় একটা পাওয়া। মানে আমরা আজকে যা যা আড্ডা করব, যা যা আড্ডা মারবো, যা যা গল্প করব, এগুলোর বাইরেও আরো অনেক গল্প থাকে যেগুলো সবসময় ক্যামেরা বন্দি হয় না। সেগুলো হোপফুলি আমাদের কোথাও না কোথাও একটু স্লিপ করে এদিক ওদিক থেকে বেরিয়ে যেতে পারে। দেখা যাক কেমন যায়। আচ্ছা, ভাষাকে ভালোবাসা তো আমার ধারণা বাবা মার থেকে আসে। কাকু কাকিমাকে নিয়ে একটু বলো, আর ছোটবেলাটা নিয়ে। আমার ছোটবেলা অ্যাকচুয়ালি কেটেছে কলকাতাতেই, কারণ আমার বড় হওয়া, পড়াশোনা সবকিছুই এখানে, স্কুল কলেজ সবকিছুই এখানে, কিন্তু মাই রুটস আর ইন মুর্শিদাবাদ। আমি মুর্শিদাবাদী এবং আমার আব্বা মা অত্যন্ত সাধারণ, নিম্ন মধ্যবিত্তও বলতে পারো, গ্রামে বড় হওয়া দুজন মানুষ। আব্বা চাকরি সূত্রে 64-তে কলকাতায় আসেন। তার আগে আমার আব্বা মা দুজনের ইমিডিয়েট ফ্যামিলির খুব কম লোকজনই কলকাতায় এসে দেখে গিয়েছিল। জানি না তখন সভা টভা হতো কিনা, রাজনৈতিক সভা অত বড় করে যেখানে লোকজন মফস্বল থেকে আসতেন, কিন্তু আমার যেটুকু মনে আছে স্মরণে, এখানে আসা মানে হয় ডাক্তার দেখানো, বা এখানে যখন আব্বা চলে আসেন 64-এ, তারপর যখন এখানে লোকজন আসতে লাগলো ওই ডাক্তার দেখানোর অছিলায়, যে বড় ডাক্তার শহরে পাওয়া যায়, ডাক্তার দেখানোর পর দেখতাম সেই লোকগুলোই ফুর্তি করে চিড়িয়াখানা চলে যাচ্ছে, জাদুঘর দেখতে চলে যাচ্ছে। তো এগুলো ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত এবং ভালো লাগতো। আমি জানতাম যে আমার গ্রামের বাড়ি থেকে লোকজন চিকিৎসার স্বার্থে কলকাতা আসেন এবং এসে 2 দিন হাতে রাখেন তারা ঘোরাঘুরি করার জন্য। বাট প্রত্যেক বছর গরমের ছুটি, শীতের ছুটি, এই দুটো আমি কিন্তু গ্রামে গিয়ে কাটাতাম। সুতরাং আমার বড় হয়ে ওঠা সেই পরিবেশে, যেটাকে আক্ষরিক অর্থে গ্রাম্য, সহজ
সরল পরিবেশ বলা হয়, যেখানে সত্যিই মানুষ শুধু ক্যামেরার জন্য নয়, অর্গ্যানিকলি সহজ কথা বলে থাকেন এবং সেটা খুব সহজভাবে বোঝা যায়। কোনো মারপ্যাঁচ নেই, তাতে কোনো ঘোট নেই। এরকম একটা ফ্যামিলিতে বড় হয়ে ওঠা। আমার আব্বা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, মার ক্লাস 5 পর্যন্ত। এই হচ্ছে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড। সুতরাং শুরু থেকেই বাড়ির মধ্যে এমন কোনো পরিবেশ আমি পাইনি যার থেকে ভাষাটার প্রতি আরো একটু মনোযোগী হওয়া যায়, বা বাড়িতে সবাই বলছে নাও তুমি এই বইটা পড়ো, এই সাহিত্যিকের বই পড়ো, কারণ পরিবেশটাই এরকম ছিল না। অত্যন্ত সাধারণ একটি দরিদ্র মুসলমান পরিবারে বড় হওয়া, এরকমই আমি আমার ছোটবেলাটাকে দেখি। সুতরাং যা কিছু ঘটেছে আমার জীবনে পরবর্তীকালে, সেটা স্কুল কলেজ শহরে থাকার ফলে, আমি বন্ধু বান্ধবদের কাছ থেকে যা সাজেশনস পেতাম যে আমরা এই বইটা পড়ছি, তো তাদের কাছ থেকে ধার নিয়ে এসে বইটা পড়া, বা তাদের অভিজ্ঞতাগুলোকে আবার নিজের মতন করে অনুভব করা, এইগুলোই ছিল আমার বড় হয়ে ওঠা। এবং খুব ভালো শ্রোতা ছিলাম আমি ছোটবেলায়, খুব একটা বাচাল ছিলাম না। দি অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, যেখানে সিন্স ইট ওয়াজ মিশনারি স্কুল, কনভেন্ট স্কুলে যেটা হয় যে ইংরেজির ওপরেই বেশি জোর দেওয়া হয়, এবং ইংরেজিটা হয়তো সবার খুব ভালোভাবে বলা শেখা হয়ে ওঠে, কিন্তু বাংলা যে মাটি আমাদের, সেখানকার যে বিষয়গুলো, সেইগুলো নিয়ে খুব একটা পাঠ্যপুস্তকে আমরা এলিমেন্টস পাইনি। সুতরাং ওগুলো পরে নিজের আগ্রহে বড় হয়ে ওঠা। গৌরবও কি অ্যাসেম্বলি অফ গড? গৌরবও অ্যাসেম্বলি অফ গড। আমি কিন্তু এটা পেইড প্রমোশন নয়, তাহলে কিন্তু দুজন দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর ভাষাটা, দুটো ভাষাই জানে তো। যদি গৌরব আজকের এই শোতে কো গেস্ট হতো, তাহলে আমরা দুজনে প্রথমে অ্যাসেম্বলিতে লাইন আপ করতাম, তারপর রাহুলের সহজ কথা ফেস করতাম। যাক গে, তারপর বলো। সো এই পরিবেশে বড় হয়ে ওঠা এবং ভালো শ্রোতা হওয়াটা খুব জরুরি সুবক্তা হওয়ার জন্য। আমি যদি সারাক্ষণ নিজের মতামত পেশ করার জন্য একটা তাড়াহুড়ো লাগিয়ে রাখি যে এক্ষুনি আমাকে নিজের কথাগুলো বলে 6:36 ভাগীরথী লোকালটা ধরতে হবে, তাহলে কিন্তু মুশকিল আছে। আমাকে অন্যকে সময় দিতে হবে, অন্যরা কে কি বলছে সেটা শুনতে হবে। আমি সেটা খুব মনোযোগীভাবে করতাম, কে কি বলছে। এবং এইভাবেই দুষ্টুমিগুলোও ঢুকেছিল আমার মধ্যে। কার কথা বলার মধ্যে কিরকম টান রয়েছে, কে বলতে গিয়ে স বলে, কে স বলে, কে বলতে গিয়ে মুখ থেকে বেরোচ্ছে এরকম সুষ্ঠু, হ্যাঁ সুষ্ঠু বলতে পারছে না, জিভের ফাঁক দিয়ে শীষ বেরিয়ে যাচ্ছে। এইগুলো আমি খুব নোটিস করতাম, এগুলো আমি তুলতাম। সেগুলো পরবর্তীকালে যারা আমাকে প্রফেশনাল জীবনে দেখেছেন নানাবিধ কাজ করতে, এগুলো সবই কিন্তু ওখানকার রস। সুতরাং আমাকে কন্টেন্ট, আমার শোগুলোতে আজকে যে কন্টেন্ট কথাটা এত জনপ্রিয়, যে কন্টেন্ট কি হচ্ছে, কন্টেন্ট ইজ কিং। আমার কন্টেন্ট কিন্তু সত্যি গ্রাম বাংলা, মফস্বল, শহর সবকিছু মিলিয়ে। এবং আমি দেখতাম যে গ্রামের মানুষ একই জিনিসকে কিভাবে অনুভব করে, এনজয় করে, আর শহরের মানুষ এই একই জিনিসকে কিভাবে এনজয় করে। মানে আমাদের এই যে একটা সিম্পল জিনিস, এই একটা এরকম হয়ে বসে করে চা খাওয়াটা, দ্য সেম টি একটা ক্যাফেতে ধরো কেউ রয়েছে, মানে খুব পোলাইট, খুব ভদ্র, দেখতাম মানুষের ব্যবহারগুলো অনেকটা আলাদা, অথচ বিষয়টা একই থাকছে। এইগুলো আমাকে অনেকটা ভ্যারাইটি প্রদান করেছে, এবং আমি এগুলোকে নিয়েই আমার কাজ চালিয়ে গেছি। আমি যখন কমেডি শোতেও নিজের ক্রাফট দেখানোর চেষ্টা করেছি, সেখানে কারুর লেখা স্ক্রিপ্ট, আজ পর্যন্ত কারুর লেখা স্ক্রিপ্টে জোক বলা বা মজার গ্যাগ করা, এগুলো আমি কোনোদিন করিনি। আমার দেখা জিনিসপত্র সেইগুলোকেই আমি প্রেজেন্ট করেছি আমার মতন করে, মানে আমি সেগুলোকে এইভাবে দেখেছি, এইভাবে বড় হয়ে ওঠা। এবার তুমি প্রথম কবে বুঝতে পারলে, মানে আমি তো কোনো একদিন স্টেজে উঠে বুঝেছিলাম যে আমি অভিনয় করলে লোকে একটু অ্যাটেনশন দিচ্ছে। তুমি কবে, মানে কোন ক্লাস বা কোন সময় বুঝলে যে আমি স্টেজে উঠে কিছু বললে একটা হইচই পড়ে যাবে বা এরকম কিছু একটা কিছু হবে? হচ্ছে? তো এর পেছনে একটা ছোট্ট কাহিনী আছে, যদি সেটা বলা অ্যালাউড হয় তাহলে আমি বলবো। তো আমার আব্বা একটি পার্টিকুলার সেক্টের মুরিদ ছিলেন। মুরিদ মানে তিনি দীক্ষা গ্রহণ করেছেন। এবার সেই পার্টিকুলার গোষ্ঠী, তার যিনি বড় কর্তা, তিনি একদিন আমাদের বাড়ি আসবেন ঠিক করলেন। তো এটা নিয়ে বিরাট হইচই পড়ে গেল। আমার তখন ক্লাস 7, আমি সালটাও বলে দিচ্ছি 1987।
তো আমরা সবাই খুব এক্সাইটেড যে বাড়িতে হুজুর সাহেব আসবেন। ওনার নাম ছিল আবুল ফারাক, আর আমি নাম পরিবর্তন করছি না, যেটা নাম সেটাই বলছি। অনেক সময় দেখি কোনো পডকাস্টে বা ইন্টারভিউয়ের লোক যে বলে যে আমি কিন্তু এখানে নামটা একটু পরিবর্তন করে বললাম। আমার এরকম কোনো ইচ্ছে নেই, আমি নামটা নিয়েই বলছি। তিনি আমাদের বাড়িতে এসছেন এবং আব্বা আমাদের ওই 2 কামরার ছোট্ট ফ্ল্যাটে একটা ঘরে খাটের উপর বসে ওনার সঙ্গে কথা বলছেন। ওনার সঙ্গে আরো কিছু লোকজন রয়েছে। তো জানাব আবুল ফারাক এসছেন, উনি লাঞ্চ করবেন, লাঞ্চ করে যাবেন। আমি পাশের ঘরে বসে পড়াশোনা করছি, কারণ আমার সামনে পরীক্ষা। আব্বার কি শখ হলো, এই শখটা দেখবে যে কোনো বাড়িতে থাকে, যে তাদের বাড়ির মেয়ে বা ছেলে যদি বিশেষ কোনো ট্যালেন্ট করে দেখা চল একটু নেচে দেখাও তো মা, একটু গান গেয়ে দেখাও তো, এইগুলো গান গেয়ে শোনাও, একটু নেচে দেখাও, এক্ষুনি একটু বসো আর আঁকো আর দেখাও তুমি কেমন আঁকলে, এইগুলো যেমন থাকে। আব্বা জানতো যে আমি মুখে মুখে ছড়া কাটতাম। মানে এরকম সিম্পল নয় যে ভোমরা এসে আমায় ফুটিয়ে গেল হুল, তারপরে সহজ কথায় মীর আর রাহুল, এরকম না। তার থেকে লেয়ার পলিশড, একটু লেয়ার থাকতো। তো উনি আমাকে বললেন যে আরে তাই নাকি সুলতান সাহেব, আপনার ছেলে মুখে মুখে ছড়া কাটে? হ্যাঁ হ্যাঁ। ভাবি, আমার বাড়ির নাম ভাবি, বল কিছু একটা বল। তখন আমি এলোকিউশনে যেভাবে বাচ্চারা দাঁড়ায় পেছনে হাত দিয়ে আমি বললাম, এটা পরে এডিট করে নিতে পারো যদি না রাখতে চাও। ওনার নাম আবুল ফারাক। আমার মাথার মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল। আমার ছাতা লাঠি বুম ভাড়াক, কে পেদেছে আবুল ফারাক। এটা বলার পর পিন ড্রপ সাইলেন্স। একমাত্র ওই ভদ্রলোক হাসছেন আর বলছেন, সুলতান সাহেব আপনার ছেলে কিন্তু খুব দুষ্টু, হ্যাঁ কিন্তু খুব মজারও। আব্বা তখন চোখের ইশারায় বলে দিয়েছেন, ইউ আর আনওয়ান্টেড, তুমি যেখানে পড়াশোনা করছিলে পাশের রুমে ওখানে চলে যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। এবং সেই কথা যে খুব একটা সহজ হয়নি সেটা আমি এখন থেকেই বলে দিচ্ছি। আমি তখন চাইছি যে এরা যতক্ষণ পর্যন্ত এখানে লাঞ্চ করতে চায় করুক, চায় এরা এখানে ঘুমোতে চাইলে ঘুমিয়ে পড়ুক, কারণ এরা বেরিয়ে যাওয়ার পর আমার আব্বা আমাকে যে কথাগুলো বলবেন সেগুলো খুব সহজে আমি মেনে নিতে পারবো না। হলো তাই বিকেল 4টে নাগাদ না না চা খাবো না, চা খাবো না করে সবাই মিলে চাটা খেয়ে যখন চলে গেল, আব্বা সি অফ করতে গেলেন, তারপর আমি শুনলাম ধাম করে একটা শব্দ। সেটা কিছুই না, দরজাটা বন্ধ হলো। দরজা বন্ধ করার একটা শব্দ আপনাকে বলে দিতে পারে যে যে দরজাটা বন্ধ করছে তার মুডটা কিরকম। আমি দরজার যে ধারামটা শুনেছিলাম তাতে আমি বুঝতে পেরেছিলাম এবার একটা দহরম মহরম হতে চলেছে। আব্বা স্ট্রেট আমার পড়ার ঘরে এলেন আর কাঠের হ্যাঙ্গার দিয়ে আমায় তিনি পিটিয়েছিলেন, খুব ভালো করে পিটিয়েছিলেন। মা রান্নাঘর থেকে ছুটে এসে বললেন, কি হলো কি হলো কি হলো, ছেলেকে মারছো কেন, ছেলেকে মারছো কেন? জানো কি করেছে? এই 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 মা ছুটে আবার রান্নাঘরে চলে গেলেন। আমি ভাবলাম বোধহয় পাড়াপড়শি ডাকার জন্য যে এসো আমার ছেলেটাকে আমারই স্বামীর হাত থেকে বাঁচাও, ওর বাপের হাতে যেন ওর মৃত্যু না হয় আজকে, কাঠের হ্যাঙ্গার দিয়ে যেভাবে মারছে। মা দেখলাম না, সেটা করতে যাননি, উনি স্টোভ অফ করতে গিয়েছিলেন। এসে উনি আব্বার সঙ্গে জয়েন করলেন আমাকে পেঁদানোর কাজটায়। দুজনে মিলে তখন আমাকে মারছে, মা খালি হাতে আর আব্বা কাঠের হ্যাঙ্গার দিয়ে। তখন আমি ভাবলাম যে আমার মধ্যে তাহলে এমন একটা প্রতিভা আছে যেটা সুপ্ত, গুপ্ত, কিন্তু ওটা অবলুপ্ত নয়। আর অনেক মানুষের মধ্যে আমি এই প্রতিভা দেখেছি যারা মজা করে কথা বলতে পারেন। আর আজকে এটার জন্য আমি মার খেলাম, তো আমার নিজের আব্বা মায়ের হাতে মার খেলাম। আমি একদিন বড় হয়ে দেখিয়ে দেব আব্বা যেটা বলেছে, তপন আমার মায়ের ডাকনাম, তো ছেলে একদিন লোক হাসাবে, which actually came true। আমি লোকই হাসালাম, বড় হয়ে লোক হাসিয়ে বাড়ি গাড়ি করলাম, সন্তানের লেখাপড়ার ভার নিলাম। এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র আমার এই এবং আমাদের একজন আইকন হয়ে গেল, সেটা তুমি বলবে না, আমরা বলবো। আমি এই কস্টিক টাং, আমার এই জিভ, এটার ওপর যে কোনোদিন কন্ট্রোল রাখতে পারবো না, সেটার প্রথম আভাস পেয়েছিলাম সেই দিন যেদিন জনাব আবুল ফারাক সাহেব আমাদের বাড়ি এসেছিলেন। তোমার জিভ ফারাক করে দিয়েছিল একটা, একদম অদ্ভুত একটা ফারাক। তাহলে দেখা যাচ্ছে তোমার যে এই স্টেজের যে পার্টটা, যেটা তখন মানে কিছু একটা দেখা মাত্রই ভেতরটা বলছে চুপ করে যা, এটা বলিস না বলিস না বলিস না।
যেমন আমার মনে আছে বহুদিন আগে প্রতিদিন টেলিসম্মান করতো, সংবাদ প্রতিদিন টেলিসম্মান। সেই টেলিসম্মানের অনুষ্ঠানে নমিনেটেড হয়েছেন জর্জ বেকার। উনি এসছেন, নমিনেশন দেখানো হয়ে গেছে, উইনারও ডিক্লেয়ার হয়ে গেছে, জর্জ বেকার জেতেননি। এবার আমি দেখছি জর্জ দাকে অর্পিতাদির সঙ্গে বসে সায়েন্স সিটিতে জাস্ট আসন গ্রহণ করলেন। এবার ওর একটা অবস্থায় না, কেউ যদি হেঁটে আসে তুমি ঠিক নোটিস করতে পারবে, তুমি তো সায়েন্স সিটির মঞ্চে থেকেছো, তুমি ওখান থেকে ঠিক নোটিস করতে পারবে। আমি দেখেছি, আমার তখন বলা উচিত ছিল না, বলে ফেলেছি, জর্জ দা আপনি বেকার এলেন, ট্রফিটা অন্য কেউ পেয়েছে। তখন কিন্তু যাকে আমরা বলি না, হাসির রোল উঠলো পরিপূর্ণ প্রেক্ষাগৃহে। আজকে আনফর্চুনেটলি দেখি মানুষজনের সেন্স অফ হিউমারটা অতটা তীক্ষ্ণ আর নয়, একটু যেন চেপে গেছে, দেবে গেছে। বা আমি এই কথাতে ফেলছে, তারপর পলিটিক্যাল কারেক্টনেসের একটা ইয়ে তৈরি হচ্ছে। ও সহজ কথা দেখলেন কিভাবে সহজে বলে দিল, আমি বলতে পারলাম না, চাটা তুলে নিলাম। কিন্তু তোমার তো তাহলে দুটো পার্ট, একদিকে একটা লেখক বা তৈরি করছে যে মির মাথার মধ্যে, আরেকজন যার গলাটাও তো তৈরি হচ্ছে বা যার বলাটাও তৈরি হচ্ছে, মানে শুধু কন্টেন্ট ক্রিয়েশন নয়, তার সঙ্গে সেটাকে সুন্দরভাবে পৌঁছে দাও। এই চেষ্টা করেছি। হ্যাঁ, মানে এই দুটোর জন্য কি কোনো নিজের পলিশিং করতে হয়েছে? আমি যেটা করতাম, আমি তোমায় বললাম না যে শুনতে ভালোবাসতাম, আমার কথা বলতে অতটা ভালো লাগতো না বেড়ে ওঠার সময়, আমি শুনতে ভালোবাসতাম। সুতরাং একটা রেডিও সেন্টার, একটা রেডিও স্টেশন যখন থেকে তার প্রচার আরম্ভ করে, ধরো দিনের বেলা 6টা থেকে তাদের প্রথম অনুষ্ঠান শুরু হলো, 6টা থেকে যে শুনছি 7টায় আমার বেরোনোর সময় স্কুলে যেতে হবে, আমি তখন রেডিওটা অন থাকা অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আবার দুপুরবেলা স্কুল সেরে বাড়ি ফিরলাম, একটু খেলাধুলো করলাম, বাড়ি ফিরলাম, পড়াশোনা করছি, অঙ্ক করছি, রেডিওটা ব্যাকগ্রাউন্ডে চলছে, খাচ্ছি, রেডিওটা ব্যাকগ্রাউন্ডে চলছে, ঘুমোতে যাচ্ছি, রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। মানে আজকে লিয়ে হামারা প্রসারণ यहीं पे समाप्त होता है, নমস্কার, তারপর একটা পি শব্দ হতো, সেখানকার মতো ট্রান্সমিশন অফ, ওইটা শুনে আমি ঘুমোতে যেতাম। তো আমার পুরোটাই ছিল শোনা শোনা শোনা। ওই না শুনলে ভাষার যে সোনার খনি, সেইটা আমরা কেউই আবিষ্কার করতে পারবো না, রাহুল। ইফ ইউ ডোন্ট রিড, ইফ ইউ ডু নট লিসেন, ইউ উইল নেভার বি এবল টু টক। বাট দেয়ার ইজ অ্যান এডিটর অলসো, মানে ধরো তুমি যেই সময়ের রেডিওটা শুনছো, সেই সময়ের যে বলার ধরন, সেইটার থেকে যে তোমাকে এডিট করে এগোতে হবে, সেটাও তো তুমি করছো। সেটা কিভাবে তুমি ওটা আমি নিজে মানে সাহস করে করার চেষ্টা করেছিলাম। এবার ওটা ক্লিক করতেও পারতো, নাও ক্লিক করতে পারতো, কারণ কিছু মানুষের কিছু ট্রেডিশনাল কনসেপ্টস থাকে, তার থেকে একটু সরে গেলে, যেমন কলা বউ স্নান সপ্তমী সকালেই হবে, ওটা অষ্টমীতে করা যাবে না বা ষষ্ঠী রাতে করা যাবে না। ঠিক এরকমই কিছু কনসেপ্টস রয়েছে আমাদের কনজাম্পশনের ক্ষেত্রেও, যে আমি এইভাবে শুনে এসেছি তো এইভাবেই শুনে যাব, আমি অন্যথা কিছু হলে আমি এটাকে সহ্য করতে পারবো না। থ্যাঙ্কফুলি আমার অডিয়েন্স আমাকে ভালোবেসেছে, স্পর্ধা জুগিয়েছে, আমি সেই কাজটা নিজের মতন করে করতে পেরেছি। এবং পরে লোকজন এসে বলেছে যখন, যে আমরা আপনাকে শুনতাম, তুমি খাস খবরের উল্লেখ করলে, খাস খবরে আপনি যেভাবে খবর পড়তেন অন্য কাউকে সেভাবে পড়তে দেখিনি বা শুনিনি। তো এগুলো আস্তে আস্তে শুনতে আরম্ভ করলাম, এটাও শোনা ছিল, এটাও কাজ ছিল আমার, শুনবো। কেউ ক্রিটিসাইজ করলে সেটাকেও শুনবো, কোনো অ্যামাউন্ট অফ প্রশংসাকে মাথায় ঢুকে যেতে দেব না, আর কোনো অ্যামাউন্ট অফ ক্রিটিসিজমকে আমার কাঁধ ঝোঁকাতে দেব না। এইটা ছিল আমার প্রিন্সিপাল। নাথিং ইন এক্সেস উইল এফেক্ট মি। আমি কতটা গ্রহণ করব সেটা সম্পূর্ণ আমার উপর, আমার সাকশন পাম্পটা ভেতরে থাকে। তুমি আমার সামনে প্রশংসার বাণী বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, একটা পয়েন্ট অফ টাইমের পর আমার ওটা একঘেয়ে লাগে, আমার মনে হয় যেন এটা খুব জেনারিক হয়ে যাচ্ছে। ওকে থাম রে বাবা, আমি জানি। আবার কেউ হয়তো মুখের ওপর তো সমালোচনা করার সাহস খুব কম লোকের থাকে, কিন্তু যারা সেটা করতে পেরেছেন তাদেরকে বরং আমি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ আমাকে শুধরে দেওয়ার জন্য। এবারটা হয়তো আপনাকে এন্টারটেইন করতে পারলাম না, বাট নেক্সট টাইম আইল ট্রাই মাই বেস্ট। এটাই অ্যাটিটিউড হওয়া উচিত যে কোনো শিল্পীর। আপনাকে এবারে আনন্দ দিতে পারিনি, আপনাকে এবারে সেভাবে এন্টারটেইন করতে পারলাম না, আমাকে আরেকটা সুযোগ দিন, আরেকটা চান্স দিন, আইল ট্রাই মাই বেস্ট দ্য নেক্সট টাইম। তুমি একটা অদ্ভুত জিনিস, খাস খবরের উল্লেখটা কেন করছি, এটা আমাদের কাছে একটা আবিষ্কার ছিল যে ওরকম শুষ্কং কাষ্ঠং না হয়েও খবর পড়া যায়, এবং এবং
সেটা তোমরা তুমি আমি এবং আমি শুধু সুদীপটা সঞ্চালকের কথাই বলবো না রাহুল, Approach টা। ইভেন দি অ্যাপ্রোচ, কিভাবে ফুটেজ এডিট হবে, কিভাবে সেটাকে প্রেজেন্ট করা হবে, এটার মধ্যেও একটু আধুনিকতা আনার প্রয়াস ছিল খাস খবর, যে কারণে ইট গট আজকের ভিউয়ার্স। খবর পড়া দেখলে তোমার কি মনে হয় যে এই যে চেঁচামেচি করে? আমি জানতাম তুমি এই কম্প্যারিজনটা করবে। আমি কম্পেয়ার করব না এই কারণে রাহুল, কারণ আজকের যুগটা বদলেছে। কারণ তুমি তুমি- একটা অত্যন্ত ওপিনিয়নেটেড শো করতে, যেটা 5 মিনিটের একটা ক্যাপসুল ছিল আজকে আজকে। ওই এই ক্যাপসুলটার দেখো, নাম লেখা ছিল আজকে। তো আমি আজকে শব্দটার 7টা বাজতে পরিপ্রেক্ষিতেই বলি, হ্যাঁ 6:55 হতো। আমি একটু সহজভাবে বোঝাই, বিকজ আমি সহজ কথায় আছি। আপনি একটা কচুরি সিঙ্গারার দোকানে গেছেন, সকাল সকাল জানেন তারা চমৎকার কচুরি সিঙ্গারা বানায়, এবার মেলা জমে গেছে, সবাই বলছে আমার 4টে ছিল দাদা, আমাকে দিয়ে ছেড়ে দিন দাদা, আমি কিন্তু 10টা বলে রেখেছি, 10 মিনিট হয়ে গেল, আপনি কিন্তু এখনো দেননি। এই অবস্থায় একজন পেছন থেকে গিয়ে যদি মিনমিন করে বলে, দাদা 2টো সিঙ্গারা বলেছিলাম আধ ঘন্টা আগে, 2টো সিঙ্গারা দাদা, ওর কথা কেউ শুনবে না যতক্ষণ না পর্যন্ত কি হলো, 2টো সিঙ্গাড়া বলেছিলাম তো, যা 10টা আছে, 5টা আছে, 20টা আছে, সে পরে নিয়ে যাবে, আগে আমার 2টো সিঙ্গাড়া চাই। এই যে জোর গলায় তোমার কি চাই আর তোমার এক্ষুনি চাই, এটা যতক্ষণ না পর্যন্ত তুমি বলতে পারছো, তুমি লাইনে দুপুরবেলা পর্যন্ত থাকবে, ঠান্ডা কচুরি সিঙ্গাড়া জুটবে তোমার ভাগ্যে। আজকে আজকে মিডিয়ার অবস্থাই এরকম যে তোমাকে পাশের চ্যানেল যতটা অ্যাম্পলিফিকেশন বা জোর দিয়ে একটা কথা বলছে, তার থেকেও জোরে বলতে হবে, আর এটা বলতে হবে So true. ইউ হার্ড ইট ফার্স্ট ফ্রম আস। আপনি সবার আগে আমাদের এখানে ফুটেজ দেখেছেন, আপনি সবার আগে এই গোটা ঘটনা নিয়ে সবাই খবর করে নিয়েছে, কিন্তু সবার আগে আমরাই আপনাকে জানিয়েছিলাম। হেন্স এক্সক্লুসিভের ওয়াটারমার্ক, জোরে চিৎকার করে চেঁচামেচি করে বলা, জাগ জাহির করা যে আই অ্যাম হিয়ার, ইউ আর নো ওয়ান, এটা আরেক ধরনের ক্ষমতা প্রতিস্থাপনের চেষ্টা, যেটা মাঝে মধ্যে খবর নামে প্রচারিত হয়। এটা কি আশ্চর্য জিনিসটা যে 6ই আগস্ট তোমার জন্মদিন, এবং তার সাথে রেডিও কিভাবে জড়িয়ে গেল? না, 6ই অগস্ট অ্যাকচুয়ালি তোমার ডেবিউ, আমার ডেবিউ। সরি, মানে ওইভাবে আমি জন্মদিন বলতে গিয়ে 6ই অগস্ট আমার প্রফেশনাল মিডিয়ার জন্মদিন। হ্যাঁ, 6ই অগস্ট 1994। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম যে 1945 সালে 6ই অগস্ট হিরোশিমা। হিরোশিমা। তার মানে আমার কথা বলার ধরন দেখে লোকে বলে, "তা তুমি কথা বললেই তো বোম ফাটে, তুমি কিছু একটা বললে কারুর কিছু না কিছু ফাটে।" তাই বললাম এটা কি কোনোভাবে ওটার সঙ্গে কানেক্টেড? বাট মুভিং অন, অনেক বছর বাদে 2011-12 সালে আমি বর্ধমান যাচ্ছি গাড়ি করে একটা অনুষ্ঠানে, আমার রেডিও শো হয়ে গেছে, 11টায় শেষ করে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। নিউজ ফিড দেখছি, এইসব হ্যানত্যান চলছে, ততদিনে সোশ্যাল মিডিয়া এসে গেছে ভালোভাবে। আমি দেখছি ইউনেস্কো 13ই ফেব্রুয়ারিকে ডিক্লেয়ার করেছে বিশ্ব রেডিও দিবস। 13ই ফেব্রুয়ারি মানুষ মীরের জন্মদিন। রাইট, আমি সবটা গুলিয়েছি। এবার আমি ভাবছি এটা কি ধরনের সৌভাগ্য রাহুল, যে আমি রেডিওর একজন একনিষ্ঠ কর্মী মনে করি নিজেকে। আমি স্টার নই, আইকন নই, কিচ্ছু নই। আই লার্ন এভরি সিঙ্গল ডে। নতুন কোনো গলা যদি আমার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে, আমি আরো বেশি করে তাকে শোনার চেষ্টা করি, কারণ এই গলা আর সেই গলা দিয়ে বলা দুটোকেই আমি ভেতরে নেওয়ার চেষ্টা করি। আমি ওই মানুষটি যাকে আমি এখন শুনছি, সে ইয়াং অ্যান্ড ফ্রেশ, আমিও তো একসময় ওই জায়গায় ছিলাম। আমাকে যদি সেই সময় কেউ না শুনতো, তাহলে আজকে তোমার সঙ্গে বসে এই আড্ডাটাই আমার হতো না। সো टैलेंटेड तो बहुत हैं, पर सुनने वाला चाहिए, देखने वाला चाहिए, परखने वाला चाहिए। আমি ভাবছি পৃথিবীতে কতই না রেডিও জকি আছেন, কিন্তু 13ই ফেব্রুয়ারি একজন সামান্য রেডিও জকির জন্মদিন, সেই দিনই কাকতালীয়ভাবে ইউনেস্কো ডিক্লেয়ার করলো ওয়ার্ল্ড রেডিও ডে। এর থেকে বড় সৌভাগ্য হতে পারে না। ওটা ছিল আমার কাছে লাইফ চেঞ্জিং। এবং আজ যাই হোক না কেন, আজকে আমি রেডিও থেকে অনেক দূরে, শ্রোতা হিসেবে নয় কিন্তু বক্তা হিসেবে। শ্রোতা হিসেবে আমি দূরে যাইনি, ওটাতে ভুল করবেন যদি ভেবে থাকেন আমি শুনি না। আমি শুনি, আমার একটা সময় আছে, আমি ঠিক শুনি, কিন্তু এইটা আমার জন্য একটা পরম সৌভাগ্য, পরম প্রাপ্তি ছিল যে আমার জন্মদিনটাকেই, উইদাউট নোয়িং অফকোর্স,
ইউনেস্কো ডিক্লেয়ার করেছে ওয়ার্ল্ড রেডিও ডে। যখন আমার তোমার সাথে কখনো কোথাও দেখা হয়েছে বা তোমার কোনো ইন্টারভিউ আমি পড়েছি দেখেছি, তখন তুমি অনেকগুলো টুপি পরছো, মানে ওয়ারিং মেনি হ্যাটস। তুমি কর্পোরেট ইভিনিংস করছো, বড় বড় অ্যাওয়ার্ডস করছো, অভিনেতা হিসেবে তুমি নাম করা, তোমার যদি মিরাক্কেল অ্যাজ আ প্রপার্টি দেখি তো সেটা নাম করা, কিন্তু তোমার প্রাইমারি আইডেন্টিটি তুমি সবসময় বলে গেছো রেডিও। রেডিও, আই এম দ্য ভয়েস ম্যান, হ্যাঁ, সকাল ম্যান। সেই মানুষটা যেদিন এই সিদ্ধান্তে আসতে হলো যে বলতে হলো রেডিও ইজ ডেড, কতটা কষ্ট হয়েছিল এই জার্নিটাতে পৌঁছতে, মানে এখানে পৌঁছতে? আমি যখন এই কথাটা একটা পডকাস্টে গিয়ে বলেছিলাম, তখন সবাই ভেবেছিল যে সদ্য সদ্য একটা মানুষ রেডিও ছেড়েছে, নিশ্চয়ই প্রচন্ড কষ্টে আছে, হেন্স দ্য নেগেটিভিটি বা টক্সিসিটি যেটাকে আমরা বলি আমাদের মধ্যে প্রায়ই এটা হয়ে থাকে। সুতরাং আমি সেই সব মানুষদের দোষ দেব না। যেই মুহূর্তে একটা লোক, একটা কোম্পানি, একটা সংস্থা, একটা অর্গানাইজেশন, একটা ট্রেড ছেড়ে বেরিয়ে আসে, সেই মুহূর্তেই সে গাল গল্প করতে শুরু করে এবং নিন্দে চর্চা করতে শুরু করে। আমি যে কোম্পানির হয়ে কাজ করতাম, সেই কোম্পানি আমার সংসার চালিয়েছে। সেই কোম্পানি যেমন বড় হয়েছে, আমিও বড় হয়েছি, বিকজ আই ওয়াজ আ ফাউন্ডার মেম্বার। কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে প্রায়োরিটিগুলো শিফট হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অনেক কিছুর পেছনে ব্যবসায়িক কারণ দেখানো হচ্ছে, ফর ইনস্টেন্স একটা ডিপার্টমেন্ট আমি তুলে ধরছি, সং সিলেকশন। আমার বরাবরের একটা খেদ ছিল, একটা ক্ষোভ ছিল যে আমরা কলকাতায় বসে, বাংলায় বসে রেডিওতে এক সময় যে ধরনের গান বা সঙ্গীত পরিবেশন হতে শুনেছি, সেইটা থেকে অনেকটা সরে এসেছি আমরা। হ্যাঁ, মানছি আজকের দিনে লোকজন পুরনো গান হয়তো শুনতে চান না। অনেক গান তো 2015-16-তে রিলিজ হয়েছে, তাকে আজকের জেনজি বলছে রেট্রো। সুতরাং আমি বুঝতে পারি না এই ক্লাসিফিকেশন কিভাবে হয়, কারণ আ সং ইজ ইমমর্টাল। একটা গান ছেপে বেরোনো, গীত বুড়ে নেই হতে, गीत बूढ़े नहीं होते, उन पे झुर्रियां नहीं गिरती, वो पलते रहते हैं, पनपते रहते हैं। গুলজার নিজেই বলেছেন এই কথাটা। তো আমি ভাবলাম যে এটা ঠিক নয় যে আমরা কিছু কিছু মিউজিক জনারকে রেট্রো বলে পুশব্যাক করছি, আর কিছু কিছু জনার যেগুলো আমাদের সঙ্গে ঠিক খাপ খায় না। মানে আমি সকাল 7:30টায় উঠে যতই প্রাককথন করি না কেন, বি প্রাকের পাঞ্জাবি গান শুনতে পারবো না। আমি বি প্রাকের গানের সঙ্গে আমার কোনো এক বাঙালি আত্মীয়র বিয়েতে হয়তো নেচে দিতে পারি, কিন্তু সকালবেলা আমি যে কথাগুলো বলছি তারপর একটা বি প্রাক বা বাদশাহ বা হার্ডি সান্ধু, সে আমার যত ভালো বন্ধু হোক না কেন, ঠিক যায় না। তো এগুলো ছিল ইনিশিয়াল ক্ল্যাশ পয়েন্ট, যেগুলো আমার মনে হতো বারবার কেন এগুলো আসছে। কারণ আমি যে কথাগুলো বলছি তাও আবার 7 সকালে ঘুম থেকে উঠছে যখন শহর, উঠছে জেগে সকালগুলো। তারপরে লাইনটা কি ছিল? আবার শুলো, হ্যাঁ, এরকম কিছু একটা ছিল। সো শহর তখন তার মানে ওম ভাঙছে, আড়মোড়া, এরকম একটা অবস্থা। আমরা সেই সময়টায় কেন এই ধরনের সঙ্গীত পরিবেশন করব শ্রোতাদের, এটা বলে দ্যাট ইটস বাই পপুলার চয়েস। আনাদার ক্ল্যাশ পয়েন্ট যে আজকে বাড়িতে চকরা বাকরা জামা পরে যাওয়া যায় না। আজকের জেনারেশন এই ধরনের গান শুনছে, ওকে ফাইন, তোমাকে এটা মানতে হবে, গুড। আজকের জেনারেশন কি আদৌ রেডিও শুনছে? রেডিওতে আমার পছন্দের গানটা কখন বাজবে এটা শোনার জন্য আমি অনেকক্ষণ ধরে রেডিওটা শুনে যাচ্ছি, গাড়িতে হোক বাড়িতে হোক শুনছি। তারপর আমার গানটা আসতেও পারে, নাও আসতে পারে। আজকের প্রজন্ম তারা মিউজিক স্ট্রিম করছে, অন এয়ার রেডিওতে কখন বাজানো হবে তার জন্য তারা অপেক্ষা করছে না। আজকের জেনারেশন বলতে আমি যদি ডিভাইড করি, একটা 18 থেকে 24-এর মধ্যে যারা পড়ে, যারা নাকি বিগ স্পেন্ডার্স, আমি এইভাবেই বোঝাবো, কারণ আজকে ইন্ডাস্ট্রিটাই কনজাম্পশনের উপর ডিপেন্ডেন্ট। সো কনজাম্পশন করছে যারা, তারা যদি ম্যাক্সিমাম 18 থেকে 24-এর মধ্যে হয়, তাহলে 18 থেকে 24-এর মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে একটা সার্ভে করে দেখা হোক, তারা রেডিওতে গান শুনতে আসছে না কথক যে বা রেডিও জকি যে বা সঞ্চালক যে তাকে শুনতে আসছে। কারণ গান তো যে কোনো মুহূর্তে আমি আমার ব্লুটুথে কানেক্ট করে আমার গাড়িতে শুনে নিতে পারি, আমার পছন্দের গান যতবার খুশি ওটা রিপিটে দিয়ে শুনতে পারি। একবার বেরিয়ে যাওয়ার পর আমরা যেমন গানটা শেষ হয়ে গেল, আবার কখন রেডিওতে বাজবে, কবে বাজবে আমার জানা থাকতো না।
এখন দ্য মিউজিক ইজ ইন মাই কন্ট্রোল। সেইটা যখন কনজিউমড হচ্ছে, ডেফিনেটলি রেডিও ইজ নট দ্য মিডিয়াম, বিকজ পিপল আর নাও সেলফ অ্যাপয়েন্টেড কনজিউমার্স। আমি আমার সময় মতো আমার পছন্দের জিনিস কনজিউম করব, তোমার জন্য অপেক্ষা করব না। যে কারণে টেলিভিশনেও ওই অ্যাপয়েন্টমেন্ট ভিউইং যদি বলি, তাহলে বাড়িতে সাধারণত যে মহিলা কুল রয়েছেন তারা রিমোট তাদের হাতে। 5টা থেকে 5:30 এটা দেখছেন, 5:30 থেকে 6টা এটা দেখছেন, এটা করছেন। এবার আমি বলছি না যে যারা কাজ করছেন বা দপ্তরে গিয়ে পরিশ্রম করছেন তাদের সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না, কিন্তু তাদের দেখার মাধ্যমটা আর প্রক্রিয়াটা একটু আলাদা। তারা কি করবেন, তারা মোবাইলে দেখে নিলেন, ওই চ্যানেলেরই অ্যাপে গিয়ে তারা অ্যাপে গিয়ে পছন্দসই সময় মতন দেখে নিলেন। তো এই পরিবর্তনটা যখন ভিউইং এর ক্ষেত্রেও হয়েছে, তখন হিয়ারিং এর ক্ষেত্রে এটা হয়েছে অনেক আগে। দ্য নাম্বারস হ্যাভ ড্রপড, পিপল হ্যাভ ওয়ান্ডার্ড কি করে এটা হচ্ছে, কেন হচ্ছে। এর কোনো সদুত্তর কেউ দিতে পারেনি কোনোদিন। কারণ যেখানে অর্গানাইজেশন এত কনফিউজড রয়েছে যে তারা গাইডই করতে পারছে না যে তাহলে আমাদের আচরণ অন এয়ার কেমন হওয়া উচিত, আমাদের তাহলে কেমন কথা বলা উচিত। আমি যেমন বরাবর আপনি বলে সম্বোধন করে এসেছি, আমি আমিও তাই। সবসময় আপনি আমি বলে। কিছুতেই এই যে তোমরা দেখছো, তোমরা আমার বন্ধু, এটা আমি পেরে উঠিনি। সো আমাকে যখন সাজেস্ট করা হলো যে আপনিটা বড্ড ইম্পার্সোনাল লাগছে, তুমি তুমি বলো, না আমি তুমি তো করতে পারবো না, আমি ওইভাবে বড় হয়ে উঠিনি, আর আমার খুব ক্যাজুয়াল লাগে ব্যাপারটা। সো আমি রেসপেক্ট নিয়ে কথা বলবো। আর রেডিওটা খুব পার্সোনাল মাধ্যম, আমি কোনোদিনও আপনারা শুনছেন বলবো না, আপনি শুনছেন, যাতে যে আমাকে শুনছে তার মনে হয় আমি ওর One to one. সঙ্গেই কথা বলছি। আনফর্চুনেটলি এই ব্যারিয়ার গুলো আরো বেশি করে চেপে ধরতে আরম্ভ করলো। একটু আঁটোসাঁটো হয়ে গেল ব্যাপারটা, আমি একটু ক্লস্ট্রোফোবিক ফিল করতে আরম্ভ করলাম। যেমন একটু আগে ঘামছিলাম বলে তুমি এসিটা পাট করে অন করে দিলে, তোমার ওই সেন্সটা ভেতরে আছে যে আমার গেস্টের একটু ঘাম হচ্ছে, তো আমি এসিটা অন করে ওকে কমফোর্টেবল করে দিই। নান অফ দ্যাট ওয়াজ ডান ফর মি when I wanted to quit radio. No one asked me যে ভাই কেন ছেড়ে দেবে। 28 বছর ভোরবেলা ঘুম থেকে উঠে মানুষকে এন্টারটেইন করা একটা মানুষ কি এমন বিতৃষ্ণায় ভুগছে যে সে ছেড়ে দিতে চাইবে। আমাকে জিজ্ঞেস করা হোক, রাহুল যদি জিজ্ঞেস নাও করে, আমি এটা দর্শকদের বলতে চাই যে 2022-এর জুন মাসে যখন আমি রেডিও ছেড়ে দিলাম, আগামী 6 মাস রোজ ভোরবেলা ওই 4:45-5টায় উঠে আমি আমার ব্যালকনিতে পায়চারি করতাম, আর একটা 20টা সিগারেটের প্যাক থেকে প্রায় 10টা নামিয়ে ফেলতাম, শুধুমাত্র এই টেনশন থেকে that what am I going to do। এই সময়টা তো আমার বাঁধা ছিল রেডিওতে কথা বলার জন্য। তখন আমার না আমার আব্বার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, না মায়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, না স্ত্রী, না মেয়ে, না বাড়িতে যারা কাজ করছেন তাদের সঙ্গে, আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। কারণ এই সময়টা আমি ইনভিজিবল একটা মিডিয়ামে, যেটা চোখে দেখা যায় না, আমি লোকের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে কানেক্ট করতাম, যে লোকেদের সঙ্গে হয়তো প্যাভলভের কুকুরটা হয়ে গেছো তো, তোমার তো লালা দিয়ে। অ্যাবসলিউটলি। মানে সকাল 7টা বাজা মানেই আমার মনে হতো there should be a microphone in front of me, there has to be a এইটুকুনি mixer। তো প্রাপ্য, মানে একটা বেসিক। কিন্তু আমি এই সব কিছু জেনে, এটা কি আমি জুন 2022-এর আগে জানতাম না যে এই কষ্টগুলো আমার হবে? কতটা হবে সেটা অতটা আন্দাজ করতে পারিনি, কিন্তু হয়েছিল বটে। তো ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত সব কিছু দাড়িপাল্লায় ওজন করে নিয়ে আমি ফাইনালি ডিসিশন নিলাম যে না, এবার আমি এমন কিছু করব যাতে যদি আমার খারাপ লাগাটা থাকে, আমার কমপ্লেন বক্সের লেটার বক্সটা আমার ভেতরে আছে, আমি আমার ভেতরেই চিঠি ফেলে আমার ডাক বাক্সে জানিয়ে দেবো। যেমন থাকতো না পোস্ট বক্স নাম্বার, তো আমার পোস্ট বক্স নাম্বারটা আমার ভেতরেই আছে। আমার খারাপ লাগলে আমার নিজের কাজ, আমি হয় ওটাকে শুধরে নেব, আর যদি আমার নিজেকে অসহ্য লাগে আমি নিজেকে চিঠি লিখবো বা নিজের সঙ্গে কমিউনিকেট করবো আর বলবো, এই বেটা এটা ঠিক কর, এটা একটু বেটার কর। ওয়াই ডু আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন অ্যান আনকমফোর্টেবল স্পেস? তাহলে তো আমার ক্রিয়েটিভিটি মার খাবে। আমি ওই জন্য নিজেকে সাফোকেট করতে চাইনি। হেন্স দি ডেলিবারেট অ্যাম্পিউটেশন, মানে হাতটাকে কেটে বাদ দেওয়া বা পাটাকে কেটে বাদ দেওয়া, এবং নিজে করা, কোনো সার্জন ডেকে নয়, অ্যান্ড দ্যাট টু উইথাউট অ্যানাস্থেসিয়া। এইটা ছিল আমার রেডিও থেকে বেরিয়ে আসার এক লাইনে যদি আমি তোমাকে বোঝাই আমার অনুভূতি, a deliberate amputation of a side of me। আর যে সময় আমরা খবরটা পেয়েছি, বুঝতেই পারছি তোমার কাছে কি হয়েছে, এবং আমরা আন্দাজ করতে পারছি এই খবরটা পাওয়ার পর নিশ্চয়ই প্রচুর ফোন আসছে।
আমি না তোমাকে ডিস্টার্ব করিনি, আমি অগ্নিকে ফোন করেছিলাম। অগ্নি বলছে বাবা ছেড়ে চলে যাচ্ছে। এবার রেডিওর ক্ষেত্রে আমি কনজিউমার হিসেবেই তোমার কাছে একটা হেল্প চাইছি। আচ্ছা, সেটা হচ্ছে, আমরা কেন রেডিওটা শোনা ছাড়লাম? আমিও তো একনিষ্ঠ শ্রোতা, কোনোদিনই কাজ করিনি জীবনে, ইন্টারভিউ দিতে যাওয়া ছাড়া বা প্রচার করতে যাওয়া ছাড়া। কিন্তু প্রচন্ড রেডিও ফ্রিক আমি একজন। আহ, আহ, আমি যেটা ছাড়লাম, দেখো আমার বিজয়গড় থেকে যদি ইন্দ্রপুরী বা টেকনিশিয়ান যেতে হয়, পুরোটা অ্যাড শুনতে শুনতেই যদি কেটে যায়, তাহলে ডাজেন্ট সার্ভ এনি পারপাস। এটা কনজিউমারের ফিডব্যাক, ও কনজিউমার। হ্যাঁ। আমি ওখানে বসে এটা ফিল করতাম হ্যাঁ। যে একটা ব্রেক এত লম্বা হয়ে যেত যে পরবর্তীকালে মানে যেই ওই ব্রেকটা শুরু হতো, যে কোনো কনজিউমার তারা সুইচ করে অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ। এতক্ষণ আমি বিজ্ঞাপন শুনবো কেন? হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হলো, যে কারণে আমার পূজা বার্ষিকী পড়া কমে গেছে, চেনা নামগুলো সরে যেতে থাকলো, চেনা গলাগুলো অভাব। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, আমার টিভিটাও যেটা দেখছো সেটা মায়ের ঘরে যেমন চ্যানেলগুলো আছে, আমার এখানে চ্যানেল নেই, যেমন তোমারও যা আছে, আমরা যেমন অ্যাপ, ওটিটিতে হ্যাঁ, দেখি। হ্যাঁ। কিন্তু যেটা আমার প্রবলেম হচ্ছে, আমার কাছে নতুন গান পৌঁছানোর জায়গা ছিল রেডিও। মানে কোনো একটা রেডিও চ্যানেলে আমি পাকিস্তানি ব্যান্ড ফিউজন শুনেছিলাম বলে আমি ক্যাসেটটা কিনেছিলাম, কিন্তু আমার প্লে লিস্ট না এখন গোত্তা খাচ্ছে এক জায়গায়। হঠাৎ করে কোনো বন্ধুর গাড়িতে উঠে একটা নতুন গান শুনলাম তো অ্যাড হলো। এটা আমি কি কোথা থেকে এটা এটা আমি কি করে পাবো এখন নতুন গান বা নতুন জিনিস? এই সূত্রে আমি এটাও তোমাকে বলে রাখছি যে অধিকাংশ সময় যেটা আমি দেখেছি এত বছরের এক্সপিরিয়েন্সে, যে ধরো একটা রেডিও স্টেশন তারা একটি অ্যাওয়ার্ড সেরেমনি হোস্ট করছেন, যেখানে তারা সেলিব্রেট করছেন আজকের প্রজন্মের মিউজিক, মানে যারা বাংলায় মিউজিক করছেন। সো বাংলা মিউজিককে সম্মানিত করার জন্য এবং বাংলা মিউজিককে যারা সব কিছু করে নিয়েছেন তাদের সম্মানিত করার জন্য অ্যাওয়ার্ড শো। কিন্তু ওপর মহল থেকে, যেটা পশ্চিমবঙ্গে নয়, বাইরে থেকে যেভাবে পাপেটকে কন্ট্রোল করা হয়, সেভাবে প্লেলিস্ট কন্ট্রোল করে বলা হচ্ছে যে বাংলা গান বিক্রি কতটা হচ্ছে, হচ্ছে কি বাংলা গানের ভিডিওতে ভিউজ কতটা হচ্ছে, হচ্ছে কি। তখন আমি বুঝলাম যে প্লেলিস্ট সাজানো হচ্ছে একটা পার্টিকুলার গানের যদি ভিডিও থাকে, প্রথম কথা এই একটা শর্ত, দ্বিতীয় কথা সেই ভিডিওর ভিউজ কত, ওটাকেই বলা হচ্ছে পপুলার মিউজিক। তুমি যেমন বললে না যে আমি রেডিও শুনে 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 শুনে, আমরাই তো শ্রোতারা ওই গান শুনতে চাইতাম বলেই তো চ্যানেল সেই গানগুলো আবার রিপিটে চালাতো। ধরো একটা গান এই ঘন্টায় বাজলো, 2 ঘন্টা বাদে সেই গানটা আবার ফিরে আসবে, এবং এইভাবে আলাদা আলাদা সময় শোনা লোকজনের কাছে ওই একটাই গান জনপ্রিয় হতো। ওটা কমতে আরম্ভ করলো এই অজুহাতে যে এই গানের তেমন পপুলারিটি নেই। পপুলারিটি মাপছো কি দিয়ে? মাপছি আমি এটা দেখে যে এই গানের ভিডিও যদি থেকে থাকে তার ভিউজ কত। এবার আমরা সবাই জানি কিভাবে এই পুরো ইন্ডাস্ট্রিটা কাজ করে। একটা গান লঞ্চ করা মানে সেই গানটা যে কোম্পানি লঞ্চ করছে তারা প্রথমেই একটা বিরাট পুশ দেয়, যেটাকে আমরা বুস্টিং বলি। সেইগুলো আমাদের এখানে যারা একটা গোটা অ্যালবাম রেকর্ড করছেন 50,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে, তার মধ্যে স্টুডিওর খরচ ধরা আছে, একটা রিহার্সালের খরচ ধরা আছে, তারা কি করে অ্যাফোর্ড করতে পারবেন? ওইভাবে বুস্ট করতে পারবেন না। তো তার মানে তার গান অর্গ্যানিক্যালি কতটা গ্রো করছে তার উপরই নির্ভরশীল। এবার অবভিয়াসলি সেই গানটা তো ভিডিওর নিরিখে উঠে আসতে পারবে না, কিন্তু কোম্পানি বলছে ওই গানটা তাহলে অতটা পপুলার নয়। আমরা শুনে দেখো তো, আগে ইটস আ সং উইচ ইউ হিয়ার, বলছে না এখন যুগ পাল্টে গেছে, ইউ ডোন্ট হিয়ার আ সং, ইউ ভিউ আ সং। হ্যান্স ভিউজ যে গানগুলোর বেশি সেই গানগুলোই প্লেলিস্টে থাকবে, আর তোমার আমার ভালো লাগা গানগুলো না হয় আড়ালে নিভৃতে তুমি নিজে শুনে নিও, কিন্তু চ্যানেলে বাজানো যাবে না। আর আমি অদ্ভুতভাবে বোকার মতন চেয়ে থেকে মাঝে মাঝে নিজেই ভাবতাম, একটা চ্যানেল মিউজিশিয়ানদের, বাংলার মিউজিশিয়ানদের, বাংলার মিউজিককে প্রত্যেক বছর অ্যাওয়ার্ড দেয়, তুমিও গেছো সেখানে, অ্যাওয়ার্ড অবশ্যই দিতে গেছি, গেছো, অবশ্যই গেছি। অ্যাজ এ প্রেজেন্টার গেছো, অ্যাজ এ গেস্ট গেছো, এবং সেখানে বাংলা মিউজিককে সম্মানিত করা হচ্ছে, অথচ বাংলার আর্টিস্টদের গান অতটা বাজানো হচ্ছে না এই অজুহাতে সেই গানগুলো অতটা পপুলার নয়। এই পপুলার নয় এটা বিচার করে দেবে ওপর মহল যারা বাংলাতেই নেই, এটাও আমার কাছে একটু খারাপ লেগেছিল। এই ক্ষোভ দুঃখগুলো আজকে সহজভাবে বেরিয়ে আসছে কারণ তুমি খোঁচাটা মেরেছো। কিন্তু আবারও বলছি, এটাকে যেন তোমার দর্শকরা বা আমার শ্রোতারা, দর্শকরা, ওরা যেন এটা না ভেবে বসেন যে যেহেতু আমি ওটার সঙ্গে আর যুক্ত নই
তাই গ্রেপস আর সাওয়ার, আজকে আমার মনে হচ্ছে আঙুর ফল টক। তো আমি তো এতদিন তো আঙুর খেয়েই বেঁচে ছিলাম। আমি বলছি আঙুরের তুমি তো কোয়ালিটিটা, এখন একটা স্ট্রবেরি বাগানও করেছো, ফলে তোমার অসুবিধা নেই। আঙুরের কোয়ালিটিটাও চেঞ্জ হয়েছে, হ্যাঁ। সত্যি একটু টক টক লাগছে, কারণ দের ইজ টু মাচ অফ aggressive মার্কেটিং গোয়িং অন এভরিওয়্যার, এবং যে জিনিসগুলো অ্যাকচুয়ালি পাতে দেওয়া যায় না সেগুলোকে প্রমোট করা হচ্ছে, অথচ যেগুলো সত্যি সত্যি আমাদের নিজস্ব সেগুলোকে প্রমোট করার জন্য একটা লোকও এগিয়ে আসছে না। এখানে বিল্ডিং প্রমোট হয়ে যাবে, আর্টিস্ট প্রমোট হবে না। আচ্ছা, আমার মার একটা ধারণা ছিল তোমার নাম পপুলার হওয়ার আগে তুমি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ছেলে, এটা কি তুমি জানতে? না, আমি জানতাম না। আমি আলালের ঘুরার ঘরে দুলাল হতে পারি না, আমি যে মানুষটির নাম মা নেন বা নিয়েছেন বা মনে করেছেন, হতে পারলে তো কোনো ব্যাপারই ছিল না। মানে ওরকম একজন মনীষী, ওরকম একজন ব্যক্তি, আমি মনীষী বলবো কারণ আমাদের বাচিক শিল্পের জন্য উনি সেরকমই একজন মানুষ ছিলেন। তো না, সেটা সত্যি নয়, কিন্তু ওনাকে শুনেছি, আমিও শ্রোতা হিসেবে শুনেছি। যেহেতু তোমার আর আমার বয়সের মধ্যে একটু ফারাক রয়েছে, উনি যখন সুস্থ ছিলেন, সবল ছিলেন এবং অ্যাক্টিভলি রেডিওতে আসতেন, সেই সময় কিন্তু ওনাকে শুনেছি। নমস্কার, খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, মানে ব্যাপার এটা ছিল না শুনে একটা? অন্য একটা ব্যাপার ছিল। এখন দেখো, এখন একটা রেডিও বক্সকে তুমি ব্লুটুথের মাধ্যমেও, তোমার গাড়িতেও যখন তুমি রেডিও শুনছো, ইউ আর হিয়ারিং ইট থ্রু অত্যাধুনিক স্পিকার্স, ইটস ক্রিস্টাল সাউন্ড, কত ভালো সাউন্ড। আমাদের ওই ছোট ছোট রেডিও বক্সে বা ট্রানজিস্টার রেডিওতেও এতটা গম গম করতো কেন তাদের গলা? কারণ তাদের ওই ব্যক্তিত্বটা গলায় প্রকাশিত হতো, তাদের সেই ব্যক্তিত্বটা লোকে বুঝতে পারতো তাদের কণ্ঠের মাধ্যমে, which is a huge thing. তার জন্য একটা দামি ব্লুটুথ স্পিকার লাগে না, তার জন্য হাই ফিডেলিটি সাউন্ড লাগে না, লাগে এইটা আর এইটা আর এইটার কানেকশন। দে ওয়ার কানেক্টেড। আমরা শুধু দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে খবর পড়তে শুনেছি বা অন্যান্য কিছু অ্যাক্টিভিটিস, তিনি কতটা পড়তেন, কতটা জ্ঞান অর্জন করতেন, এগুলো সম্বন্ধে কেউ খবর রাখে না। হোমওয়ার্কটা খুব দরকার, যে হোমওয়ার্ককে আজকের দিনে আমরা কন্টেন্টের ভাষায় বলি বিটিএস। সত্যি সত্যি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জীবনের যদি বিটিএস তুলে রাখা হতো, তাহলে রাহুলের বাড়িতে এই যে এই তাকে তাকে বই সাজানো এবং এত কন্টেন্ট চারিদিকে রয়েছে, তার বাড়ির লাইব্রেরি কিরকম ছিল ভাবতে গেলে কিরকম শিউরে উঠি। মানে কতটা পড়াশোনা করেছেন সেই মানুষটা তাহলে। আমি তো যদি আমার কাছে টাকা থাকতো শুধু একটা সিনেমা বানানো যায় যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে দেবদুলালের পয়েন্ট অফ ভিউ থেকে, যখন স্বাধীন হচ্ছে ওর আনন্দটা, কারণ ওরও তো একটা বিশাল ভূমিকা। এবার এই ৭১-এর মুক্তিযুদ্ধ আর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর, কোথায় কি কানেকশন রয়েছে, এটা যারা দেখছেন এবং জানেন না তারা গুগল করুন। খুব সহজ তো। সারাক্ষণই তো আমরা গুগল করতে থাকি কত ফালতু জিনিস জানার জন্য, আর এটা যে একটা আইকনিক ল্যান্ডমার্ক ঘটনা সেটা জানার জন্য গুগল করে দেখুন হোয়াটস দ্য কানেকশন বিটুইন দ্য 71 বাংলাদেশ লিবারেশন ওয়ার অ্যান্ড আ ভয়েস কল্ড দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এটা সহজেই জানা যায়। জানার আগ্রহটা আছে কি কতজনের আছে, বা কি বিষয় আমি জানবো? আমরা যখন কোনো পোর্টালে লগ ইন করি, ধরো তুমি একটা মুভি পোর্টাল ডাউনলোড করেছো, কোন ধরনের সিনেমা দেখতে ইন্টারেস্টেড তুমি, তাতে তুমি ক্লিক করো তো আমি আচ্ছা অ্যাকশন দেখতে চাই, ড্রামা দেখতে চাই, Feel good কমেডি দেখতে দেখতে চাই, চাই, ফিল গুড দেখতে চাই, ফিল গুড দেখতে চাই, ডকিউ ফিচার দেখতে চাই, এগুলো ক্লিক করি বলেই Algorithm- সাজেশনে অ্যালগোরিদমটা ওইভাবেই তোমার কন্টেন্টটা সাজিয়ে দেয়, যে কারণে তোমার কন্টেন্ট সেরকমই থাকে। তুমি যখনই লগ ইন করবে, তুমি ভিউ করতে আরম্ভ করলে, যদি না তোমার লগ ইন আইডিটা তোমার বাড়ির মানুষদের সঙ্গে শেয়ার করা থাকে, কারণ তারা যখন কি কনজিউম করবেন তার উপরে তোমার কোনো কন্ট্রোল থাকবে না, তুমি দেখবে তোমার নিজের অ্যালগোরিদমটা ঘেটে গেছে, এমন কিছু কন্টেন্ট উঠে আসে। সহজ একদিন ঘাটার পর গেমস, মাইনক্রাফট। হ্যাঁ, তো তুমি জানো, তার অভিজ্ঞতা তোমার রয়েছে। ঠিক সেইভাবে এটা আমাদের জন্য অনেকের হয়ে গেছে, এটা যে আমরা কি খুঁজবো গুগলে, কি সার্চ করব, সেটা আমার কনজাম্পশন প্যাটার্নটাকে নির্ধারণ করে। আমার যদি জানার আগ্রহ থাকে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধের কানেকশন, তাহলে আমি জানবো, না হলে এটা স্কিপ করে যাব। ভাগ্যিস আমরা অ্যাড নই, উই আর অ্যান অ্যাডিশন। তোমার একটা জায়গা নিয়ে তুমি খুব গর্বিত। এই সেদিন এখন ২৩শে জানুয়ারির কাছে পিঠে আমাদের শুক্রবারে, এটা যদি ২৩শে জানুয়ারি শুক্রবার পড়ে তাহলে ২৩শে জানুয়ারিই যাচ্ছে, মনে হয় ২৩শে জানুয়ারি শুক্রবার পড়ছে। তো
23শে জানুয়ারি থেকে এখন কয়েকদিন আগেই চলে গেছে ব্যাপারটা। ওই সৌমিত, সায়ন এরা সবাই সৌরভ তোমার বাড়িতে গিয়েছিল বা কোথাও একটা গিয়েছিল, আমার বাড়িতে, আমার স্টুডিওতে। তোমার স্টুডিওতে খুব মিষ্টি করে লিখেছিল যে, এবং ওরা যখন একটা স্ট্যান্ড আপ কমেডি শো করলো, ইট বিকেম আ প্লেস অফ, মানে স্পেস অফ ইউর পার্সোনাল জয়। মানে এটাই তুমি প্রমোট করতে চেয়েছিলে থ্রু মিরাকল, বা থ্রু তুমি এই যে করে গেছো আনঅ্যাপোলজিটিক্যালি, কখনো খিস্তি খেয়েছো, কখনো পলিটিক্যাল কারেক্টনেসের ইয়েতে পড়েছো। আজকে এই স্ট্যান্ড আপ কমেডিটা যে বাংলায় এগিয়ে আসছে এবং তার পিছনে মিরাক্কেলটা তৈরি হওয়া, এবং সেটা তোমার আজকে নিজে when you look back কতটা ভালো লাগে? এই যেমন খবর পেলাম কিছুদিন আগে, মার্চ মাসে রাসেল পিটার্স কলকাতায় আসছেন, তিনি বোধহয় এখানে Wow. পারফর্ম করবেন। আমি যখন রাসেল পিটার্স সম্পর্কে প্রথম জানতে আরম্ভ করলাম, তখন এখানে এমন কোনো ভিডিও কন্টেন্ট অ্যাভেলেবেল ছিল না যেটাকে আমি অনলাইন স্ট্রিম করে দেখবো। ইফ আই ওয়ান্টেড টু ওয়াচ রাসেল পিটার্স, আই উড হ্যাভ টু ইদার বাই আ ডিভিডি or tell someone যে ওহাইও থেকে আসছে কলকাতা 14 দিনের জন্য, রাসেল পিটার্সের একটা ডিভিডি বেরিয়েছে সদ্য, সেটা একটু আমার জন্য তুলে আনতে পারবে, আমি একটু দেখব। তো এমন অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানস রয়েছেন যারা আমাদেরকে ইন্সপায়ার করেছেন। মানে আমরা যারা এখানে রয়েছি, এবং ভাষাটা যদিও বিদেশি, ইংরেজি, কিন্তু ইটস আওয়ার ওয়ার্ক ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। আমরা সেই ভাষায় কথা বলতে ভালোবাসি, এবং যার যেমন দখল সে সেরকম ভাবেই কথাগুলো নিয়ে খেলতে থাকে। রাসেল পিটার্সকে যখন দেখে ইন্সপায়ার্ড হয়েছি, বা একটা জনি লিভারকে দেখেছি আমরা সবাই সিনেমার পর্দায়, মাই মিটিং রাজু শ্রীবাস্তব ইন 2004, আমি যখন স্টার ওয়ানের জন্য দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে ইস্ট ইন্ডিয়া থেকে একমাত্র কন্টেস্টেন্ট হিসেবে গেলাম, ওখানেও যখন ঘর ভর্তি আড্ডা হতো, আমি তোমাকে নামগুলো বলবো, একটা রাজু শ্রীবাস্তব, এহসান কুরেশি, নবীন প্রভাকর, এরা সবাই থাকতেন, এবং মাঝে মধ্যে ঘরে এসে টুক করে দেখা করে যেতেন নবজোৎ সিধু, শেখর সুমন, যার কিনা মুভার্স এন্ড শেকার্স একটা সময় নাড়িয়ে দিয়েছিল 10টা 10। একদম, মানে ওটার মতন পপুলারিটি খুব কম, বাট হোয়াট ইজ ইট বেসড অন? ইটস বেসড অন আ লেট নাইট শো, টিপিক্যাল লেট নাইট শো, যেটা বিদেশি টেলিভিশনে দেখিয়ে থাকি। আমাদের কাছে কনজাম্পশনের সেই সময় কোনো উপায় ছিল না। আজকে লেট নাইটটা আর্লি মর্নিংও দেখা যায় আমাদের টাইম অনুযায়ী। তো আমি যখন এদেরকে দেখতাম, ভাবতাম যে আমাদের এখানে কি এরকম কিছু করা যাবে না? কোনোদিনও কি সম্ভব নয়? দূরদর্শনে রঙ্গরস বলে একটা প্রোগ্রাম হতো, তোমার জানি না মনে আছে কিনা। তো ওগুলো দেখতাম আর ভাবতাম যে কত প্রত্যন্ত জায়গাগুলো থেকে লোকজন উঠে আসেন, চুটকির ক্যাসেট বানান। উত্তম দাস ওয়াজ আ হাউস হোল্ড নেম। যারা উত্তম দাস নামটি শোনেননি, আবারও গুগল মামা প্লিজ করুন উত্তম দাসের নামটা গুগল, দেখুন মানুষটা কে, জানুন তাকে। শাকিল আনসারি, an impresario, a stand-up, everything rolled into one. And কাজটা কি কঠিন। একটা অধৈর্য জনগণ, তারা বসে আছে সামনে, আর্টিস্ট হয়তো ঢুকতে 10 মিনিট দেরি করবে, সেই আর্টিস্টকে আমাকে হোল্ড করতে হবে 10 মিনিট। 10 মিনিটও জানে না, কারণ মোবাইল নেই সেই সময়, কখন ঢুকবে জানে না। আমরা যেমন মানে একটা সময় বনগাঁ স্টেডিয়ামে শো করতে গিয়েছি, আমি জানতে পেরেছি যে বনগাঁ স্টেডিয়ামে যখন আমি বসে, সেই শো স্টপার ঋতুপর্ণা সেনগুপ্ত তখনও চাঁপাডালি মোড় ক্রস করেননি। তখন আন্দাজ করে নিতে সহজ হয়েছে আমাদের যে কতটা টাইম লাগবে। ওই শোতে অনেক ধরও ছিল আমার সঙ্গে, অনেক, জানি না এই পডকাস্টটা দেখবে কিনা, যদি দেখে ওর মনে থাকবে। হঠাৎ করে যখন খবর পেলাম চাঁপাডালি মোড় ক্রস করছে ঋতু, যে কিনা এই শো স্টপার, আমি দেখছি শো স্টপার আসার আগেই তো শোটা স্টপ হয়ে যাবে, ভাঙচুর হবে বনগাঁ স্টেডিয়ামে। কি করব? অনেক বাড়তি কিছু গান গাইলো, আমিও বাড়তি কিছু গ্যাগস প্রেজেন্ট করলাম। প্রি চাঁপাডালি মোড় ডেজ, যখন ফোন অ্যাভেলেবেল ছিল না, শুধুমাত্র এইটুকু জানা যেত অমুক আর্টিস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন বা হোটেল থেকে বেরিয়ে পড়েছেন, এইটুকু। এবার রাস্তায় কোথায় আছেন আমি জানি না। সেই সময় নিজেকে প্রিপেয়ার করা অন দ্য স্পট, আর মানুষের অ্যাটেনশন হোল্ড করে রাখার আপ্রাণ চেষ্টা যারা করে গেছেন, পুরোধা পুরুষ মহিলা সবাইকে নিয়ে বলছি, তাদের মধ্যে কিছু নাম তো আমরা এক্ষুনি বললাম, তাদের কাজটাই ছিল তাই, এই আটকে রাখো সবাইকে, কেউ যেন উঠে চলে না যায়, কেউ যেন অধৈর্য না হয়। নয়, এরা রাখতে রেডি হয়ে রয়েছে।
এটা হচ্ছে অনেকেই আছে তার মধ্যে প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া Normal এটা খুব নর্মাল ব্যাপার ছিল একটা সময়। যারা গ্রামে গঞ্জে মাচার শো করতে গেছেন তারা জানবেন, কারণ সেখানে টিকিটের মূল্য যদি 10 টাকাও হয়, সেটা আমার ওই 10 টাকা আমার সারা মাসের রোজগার হয়তো 600 টাকা, তার মধ্যে 10 টাকা আমি খরচ করেছি। আমি একা যাইনি, আমার বাড়ির লোকজন গেছে, আমার হয়তো 50 টাকা খরচ হয়েছে 5 জনে মিলে। ওই 50 টাকা বড় আমি হল। যদি উসুল না করতে পারি, আর সেখানে যদি আর্টিস্ট আমাকে বসিয়ে রাখে, ওয়ার আই এম দ্য কিং, আমি ওখানে পায়ের ওপর পা তুলে আর্টিস্টের জন্য ওয়েট করব, আর তার এন্টারটেইনমেন্ট যদি আমার ভালো না লাগে, ফাক করে দেবার ক্ষমতা রাখবো। এইরকম পরিস্থিতিতে তারা কিন্তু স্টেজ সামলেছেন। আর আমার মনে হতো সবসময় হোয়াট অ্যামেজিং ট্যালেন্ট। কারণ গান গাওয়ার ক্ষেত্রে আপনি আরো দুটো গান গিয়ে দেবেন, ওই ততক্ষণে উনি চলে আসবেন। তো আমি জানি এই গানটা মোটামুটি 5 মিনিট, পরের গানটা মোটামুটি 6 মিনিট, আমার 11 মিনিট কভার হয়ে যাবে। এইখানে অ্যান অডিয়েন্স ইজ জাস্ট লুকিং অ্যাট ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু এন্টারটেইন দি অডিয়েন্স। আর তারা লাফটার চাইছে কি চাইছে আমি তো জানি না। অনেক সময় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ফিলার আর্টিস্ট হিসেবে ইউজ করা হয়েছে রাহুল। যারা স্টেজে উঠেছেন, আমি নিজের কথাও বলবো, আমাকে বলা হয়েছে উনি আসতে একটু দেরি করছেন, আপনি একটু উঠে কিছু একটা করে দিন। এই কিছু একটা করে দিন খুব স্পেশাল একটা শ্রেণী, একটা জনার। দিস জনার ইজ কল্ড কিছু একটা করে দিন। KEKD। হোয়াট ইজ KEKD? KEKDটা মানে আপনার মাথায় কিছু আসুক না আসুক, জাস্ট স্টেজটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনি মঞ্চে উঠে কিছু বলুন, কিছু করুন, ডিগবাজি খান। এখানে আমি একটু বলবো, এটা আমি কেন সব থেকে কঠিন আমার লাগে, আমি যেহেতু নাচতে পারতাম না, যতক্ষণ কোরিওগ্রাফার দেখিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে তা 1 2 3 4 করে, যখন বলতো স্যার अभी ফ্রিক আউট কিজিয়ে, এবার ফ্রিক আউট সে করতে পারে, মানে গোবিন্দা ফ্রিক আউট করতে পারেন, যার ভিতরে নাচ নেই সে ফ্রিক আউটটা পারবে না, কারণ সে 1 2 3 4টাও তা পাচ্ছে না। আরে এই একই প্রবলেম তো সানি দেওলেরও আছে। হ্যাঁ, এবার KEKD কিন্তু তখনই করা সম্ভব যে সবটা জানে স্টেজের। একদম। তো তোমাকে সবটা জানতে হবে, সেটা একবারে তুমি জেনে যাবে না, তার জন্য সময় লাগবে, আর সময়ের সঙ্গেই অভিজ্ঞতা আসে। এবার ফর রুকি লাইক মি, ধরো আমাকে ঠেলে উঠিয়ে দিল, কিছু একটা করে দিন, তখন আমি কিন্তু রেডিও করছি, খাস খবর করছি, যখন মাচার শো করাগুলো শুরু করে দিয়েছি আর কি। আমার মনে কমপ্লিটলি আছে। ডিফারেন্ট বিস্ট। হ্যাঁ, এবং দে আর আনঅ্যাপলজেটিকলি ব্র্যাশন। মানে ওদের যদি কিছু ভালো না লাগে একদম উড়িয়ে দেবে তোমাকে। তাদেরকে ধরে রাখার এই ক্ষমতা যাদের মধ্যে, দে হ্যাভ টু স্ট্যান্ড আপ টু আ লট অফ থিংস, এন্ড ওয়ান অফ দ্য ওয়েপন্স দে স্ট্যান্ড আপ উইথ ইজ কমেডি। তো আমি ভাবতাম যদি আমাদের এখানে এরকম একটা স্ট্যান্ড আপ শো হতো, কি ভালোই না হতো। সাহসটা পেলাম দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে গিয়ে, রাজু শ্রীবাস্তব, নবীন প্রভাকর, এহসান কুরেশির মতো মানুষদের সঙ্গে মেলামেশা করে আমি ফিরে এসেছিলাম। আমি জিততে পারিনি, আমি সেমিফাইনালে হেরে গিয়েছিলাম, কিন্তু আমি ওই হারটাকে কনভার্ট করেছিলাম, নিজের মনে একটু সাহস সঞ্চয় করেছিলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু জি বাংলা, যে তারা সেই সময় আমার এই স্বপ্নে এইটুকু বিশ্বাস রেখেছিলেন যে এটার মধ্যে পোটেনশিয়াল আছে। হেন্স সেই দিন কলা মন্দিরে বসে যখন আমি একটা সৌরভ পালোধি, একটা সায়ন ঘোষ, একটা শিলাদিত্যকে মঞ্চে পারফর্ম করতে দেখছি, সৌরভ সায়ন্ত ডিরেক্ট মিরাক্কেলেরই। তখন আমার বুকটা চওড়া থেকে আরো চওড়া হয়ে যাচ্ছে। আমি স্টেজে ছিলাম না, আমি স্টেজে যদি আমাকে ডাকা হতো আমি উঠতামও না। আমি দর্শক হিসেবে গিয়েছি, বহু কাল বাদে Second আমি, row-তে? হ্যাঁ, দর্শক হিসেবে আমি বসে আছি আর আমি এনজয় করছি। এইটা যে আমার কি বড় প্রাপ্তি, এবং তাদেরকে সেই দিন অত ভিড়ের মধ্যে ধন্যবাদ জানাতে পারিনি বলেই দ্যাট ফটোগ্রাফ where you saw all of them at my studio, সেদিকে স্বর্ণজিৎকে মিস করেছি। ও থাকলে স্বর্ণজিৎ বোধহয় ওর নাম, স্বর্ণ আসতে পারেনি, শিলাদাও ব্যস্ত ছিল, আর মৌপিয়া ইজ স্টিল রিকাভারিং। তুমি ওই সকালবেলা উঠে রেডিও করতে, তারপর কি করতে জানি না, আবার সন্ধেবেলা একটা অ্যাওয়ার্ড শো করতে, তারপর তুমি খুব ভোকাল হয়েছো নিজের মন খারাপটা নিয়ে। টেনিসে একটা কথা আছে, বার্নড আউট সিনড্রোম। তুমি কি ইয়াং মিরকে এই রুটিনটার ইয়ে করবে, প্রেসক্রাইব করবে? না, আমি বলবো টেক আউট টাইম। ইফ ইউ আর নট অ্যান অন্টারপ্রেনিয়র, ধরো তুমি কারুর হয়ে কাজ করছো,
তাহলে সেট ইউর ওন বাউন্ডারিজ। আমি এখন থেকে এখন পর্যন্ত কাজ করব, আমি তার মধ্যে ডিলিজেন্টলি কাজ করব। আমার সঙ্গে যারা কাজ করে তাদেরকে আমি বলি, আই ডু নট নিড অ্যান ইন্টেলিজেন্ট পার্সন, আই নিড আ ডিলিজেন্ট পার্সন। আ হার্ড ওয়ার্কিং পার্সন ক্যান বি কনভার্টেড, বাট ইফ আই এম ইন্টেলিজেন্ট বাট আমি ল্যাদখোর, আমার থেকে কোনো কাজ বেরোবে না। ডিলিজেন্ট খুব ইম্পর্টেন্ট। হাউ হার্ড ওয়ার্কিং আর ইউ, কতটা পরিশ্রমী তুমি। তো সেরকম মানুষদের যেহেতু আমি প্রেফার করি, আমি বলবো ওয়ার্ক ভেরি হার্ড বাট সেট ইউর টাইম। যে আমি সকাল 10টায় যদি আসি, তাহলে আমাকে যেন এসে কাউকে দরজায় নক করে বলতে না হয়, দাদা শট কিন্তু রেডি, আপনার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে। হয়তো তুমি গিয়ে দেখবে কেউই রেডি নয়। অধিকাংশ সময় এই রেডি কথাটা, সবাই রেডি, এটা কিন্তু পৃথিবীর সব থেকে বড় ধাপ্পাগুলোর মধ্যে একটা। কারণ তুমি গিয়ে দেখবে কেউই রেডি নয়, তখন তো তুমি জানো, তুমি আর্টিস্টদের সঙ্গে কাজ করেছো, নিত্য নিয়মিত কাজ করছো, তুমি জানবে যে একটা মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরোয় এবং বলি, তাহলে আমাকে এখন ডাকলি কেন? এই তাহলে আমাকে ডাকলি কেন এইটা না বলে, যদি তুমি এইভাবে জুনিয়র মিরকে বলছি, যারা নতুন তাদেরকে বলছি, তুমি এই টাইমটাকে না ইউজ করো, তুমি থাকো সেটে, অবজার্ভ করো কিভাবে কাজটাকে সাজানো হচ্ছে। এই যে প্রাককথন যেমন খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একটা প্রাককথন হয়, এইগুলো হচ্ছে প্রাক ঘটনা। The main action will start maybe half an hour later, 45 minutes later, worst case scenario 1 ঘন্টা পরে। কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে you can soak in the environment। তুমি লাইটসের তলায় বসো, নিজেকে কাস্টম করো, নিজেকে তৈরি করো সেই কাজটার জন্য, যেটা তোমাকে আধ ঘন্টা পরে হোক, 45 মিনিট পরে হোক, বা 1 ঘন্টা পরে হোক ক্যামেরার সামনে করতে হবে বা মাইক্রোফোনে করতে হবে। আমি কেন রেডিও স্টুডিওতেও টাইমে পৌঁছে যেতাম, টাইমের অনেক আগে পৌঁছে যেতাম, যাতে আমি একটু খবরের কাগজগুলো নাড়াঘাটা করতে পারি, একটু দেখতে পারি যে আজকের দিনে একটা মানুষকে তার পছন্দের গান শোনানোর পর যখন ওই দারুণ গান শুনলাম, হ্যাঁ দাদা কিন্তু ওই পেট্রোলের দামটার কথা আপনি বোধহয় মাথা, হ্যাঁ আর বলবেন না। মানে আমি এমন হয়েছে যে ট্রাফিকের হয়তো কিছু একটা লিঙ্ক করছি, আমি বলেছি আপনি কি তেল ভরতে ঢুকছেন পাম্পে? ও তাহলে তো আজকে একটু আপনার মুড খারাপ হবে, চলুন আপনাকে সোনু নিগমের কণ্ঠে এই গানটা শোনাই, বলে ওর মুডটাকে একটু ভালো করে দেওয়া। প্রিএম্পটিং, যে তোমার শ্রোতা বা তোমার দর্শক তার কি কি মুড চেঞ্জেস হতে পারে, সে কি কি এক্সপেক্ট করতে পারে, এগুলো প্রিএম্পট করে নিজেকে প্রিপেয়ার করাটা খুব দরকার। কিন্তু এটার মানে এই নয় যে অন্যের দেরির জন্য তুমিও তোমার ওয়ার্কিং আওয়ার্স এক্সটেন্ড করে যাও। কিন্তু তোমার যদি কল টাইম 10টায় থাকে, ট্রাই টু বি দেয়ার অ্যাটলিস্ট 10 মিনিটস বিফোর 10 o'clock। এটার আজকে হয়তো উপযোগিতা আমরা বুঝতে পারবো না, এর উপকারিতা আমরা আজকে হয়তো পাবো না, বাট এটা যেদিনকে সিস্টেমে ঢুকে যাবে না, সেদিন মনে হবে, মানে ধরো তুমি এমন একটা স্টেজে গেছো যেখানে তোমার বিয়ে হচ্ছে এবার কারোর সঙ্গে, তুমি সেখানে পুরুতমশাইকেও বলছো, পুরুতমশাই আপনার টাইম স্টার্টস নাও। মানে জীবনে একটা রুটিন, একটা ডিসিপ্লিন আনা খুব দরকার, যে কারণে কাজের পরিবেশে এই সমস্ত ডিলে হলেও সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়াটা যেমন ইম্পর্টেন্ট। বি আ হার্ড ওয়ার্কার, যে আমি যতক্ষণ কাজ করব এমনভাবে কাজ তুলে নেব দ্যাট এট দি এন্ড অফ দ্য ডে আই ফিল স্যাটিসফাইড। আর ওই যে দিনের শুরুতে আমাকে আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হয়েছিল, সেটাও ওয়েস্ট হলো না, আমি পুরোটাই নিজেকে কাজে লাগালাম। এটা খুব দরকার। সো কামিং ব্যাক টু স্ট্যান্ড আপ কমেডি বা সেদিনকার শো, আমি ওরকম হার্ড ওয়ার্কিং লোকজনকে দেখেছি, তারা হার্ড ওয়ার্কিং না হলে আজকে এই ধরনের শো নামাতে পারতো না। একটা বাংলার স্ট্যান্ড আপ কমেডি শো গোটা অডিটোরিয়াম ভরিয়ে দিচ্ছে, লোকে লাইন দিয়ে ঢুকছে, ব্যালকনিতে পর্যন্ত চলে যাচ্ছে, এইটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আজকে সোশ্যাল মিডিয়ার সুবাদে সেগুলো প্রচুর ভিডিওস রয়েছে, আপনি অফকোর্স দেখতে পারেন। কিন্তু এটা একটা সময় আমার স্বপ্ন ছিল, কারণ বিদেশ থেকে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা এখানে এসে পারফর্ম করে গেছেন, তাদের দেখতে হল ভরে গেছে। পরবর্তীকালে বিদেশ নয়, আমাদের দেশেরই নাম করা কিন্তু অবাঙালি স্ট্যান্ড আপ কমিক্স, তারা এসে পারফর্ম করেছেন, তাদের শোয়ে টিকিট বিক্রি হয়েছে 1,500, 2,000। আমি দেখেছি কুনাল কামরা অনেক টাকায় কলামন্দিরেই। আমার মনে হয়েছে যে বাইরে যারা আসছেন, বাইরে থেকে যারা আসছেন, তাদের দেখার জন্য যখন এখানকার মানুষ ফ্রম দ্য সেম সোশিও ইকোনমিক স্ট্রাটা এত খরচ করতে পারে, তাহলে নিজের ভাষার কন্টেন্ট দেখার জন্য কেন তারা হল ভরাবে না?
আমরা এখনো টিকিটের দামটা ওদের মতন করে করতে পারবো না, কেউ নেবেই না। তুমি নিজে থিয়েটার করেছো, তুমি জানবে 100 টাকার টিকিট যদি দাম হয়, সেখানেও তোমাকে দুটো লোক এসে বলবে তোর নাটক আবার আমাকে টিকিট কেটে দেখতে হবে রাহুল, হ্যাঁ কাউন্টারে বলে দিবি, হ্যাঁ এসো প্রমোদ দা, আমি কাউন্টারে বলে রাখছি। নাসিরুদ্দিনের আইনস্টাইন 5,000 টাকা দিয়ে দেখবে, অবশ্যই তিনি মানে নাসিরুদ্দিন শাহ, কিন্তু 5,000 টাকা একটা টিকিটের দাম। আমি যেটা বলতে চেয়েছিলাম ওই বলে দিল, সহজ কথা। অলরেডি তোমার পেট ভর্তি এত কিছু ছিল যে তুমি নিজেই সামলাতে পারছিলে না, তাহলে ব্যান্ডেজটা কেন করলে? ব্যান্ডেজের জন্ম কথা তো বেসিক্যালি মিরাকেলের সঙ্গে কানেক্টেড। মানে 2006-এর 12ই জুন, কোইন্সিডেন্টলি 2026-এর 12ই জুন 20 বছর কমপ্লিট হবে অফ দ্য ফার্স্ট স্ট্যান্ড আপ কমেডি ব্র্যান্ড অন বাংলা টেলিভিশন, মিরাকেল। ব্যান্ডেজেরও তাই, দুজনের বয়স একদম একই, যমজ তারা। ব্যান্ডেজের ফরমেশন হয়েছিল এটার জন্য, নামটা দেওয়ার পেছনেও একটা উল্লেখযোগ্য কারণ এবং অনেকটা ফরসাইট ইনক্লুডেড, যে পরবর্তীকালে আমরা স্টেজে গান গাইতে উঠলে কি হতে পারে। সেটা হচ্ছে আমরা যেখানেই গান গাইতে যাই লোকজন এমন মারধর করে যে আমরা সুস্থ সবল অবস্থায় যাই, তারপর ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ফিরে আসি। হেন্স মজা করে নাম দেওয়া হয়েছিল ব্যান্ডেজ। মানে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দ্য ফ্যাক্ট দ্যাট শেখর সুমনের শোটাতে যেমন ওর ছিল বোধহয় রাবার ব্যান্ড নাকি একটা কি নাম ছিল, পাঞ্জাবি ছেলেটাকে নিয়ে খুব মজা করতো, ড্রামার ছিল। হ্যাঁ, তো ওকে নিয়ে সুখী যে তবলা বাজাতো, তাকে নিয়ে খুব মজা করা হতো। আমরা ওই চিকুকে নিয়ে খুব মজা, কিন্তু ওটা যে কনসিয়াসলি ওই কারণেই মজা করতে হবে, তবলা প্লেয়ারকে নিয়েই মজা করতে হবে তা নয়। কোইন্সিডেন্টলি সুখী যেরকম ছিল, চিকুও এক্স্যাক্টলি ওরকমই ছিল আমাদের জন্য। তো ওকে নিয়ে ওই মজাটা করা হতো এবং আস্তে আস্তে সাল 2006 থেকে 2010, 4 বছর আমরা মিরাকেলে একটানা কাজ করে যাওয়ার পর 2010 সাল থেকে সবাই পোক করতে আরম্ভ করলো যে আপনারা বাইরে পারফর্ম করছেন না কেন, কারণ আমাদের পশ্চিমবাংলায় এরকম কমেডি ব্যান্ড নেই। এবং স্টেজে কি ঘটতো রাহুল, যেটা অনায়াসে ঘটতো, সেটা হচ্ছে আমি কাউকে একজনকে অডিয়েন্স থেকে পিক করলাম, তার নাম নিয়ে কিছু একটা মজা করলাম, তাকে নিয়ে অন দ্য স্পট একটা গান বানালাম। তুমি মিরাকেলে আমার গেস্ট হয়ে এসছো, তুমি জানবে যে এইটাতে কোনো স্ক্রিপ্টের হাত থাকতো না, এটা অর্গ্যানিকলি স্পন্টেনিয়াসলি হতো। তো সেটা ওখানে করতাম। তো লোকজন বলতে আরম্ভ করলো যে আপনারা লাইভ পারফর্ম করছেন না কেন। হেন্স 2010 সাল থেকে স্টেজে লাইভ পারফর্ম করা শুরু হওয়া। তো এটা হয়েছিল অনেকটাই কিন্তু মিরাকেলের স্বার্থে এবং মিরাকেলের ক্রেডিটেও, কারণ আমাদেরকে সপ্তাহের 3টে দিন 3টে রাত রেগুলারলি দেখে এসেছে বাঙালি, যে এই ফাজিল একদল ছেলে, এদের সর্দার হচ্ছে মীর এবং এই পুরো গ্যাংটাকে ওই পরিচালিত করে। গেস্টরা আসে, তাদেরকে ভুরি ভুরি অপমান করা হয় এই শোতে। এবং আই ডোন্ট নো এটার পেছনে কি ক্যালকুলেশন, ওয়াই ইউ কল ইট এ রোস্ট। সেদিন সৌরভ সায়নরা যে শোটা করলো সেটাকে তো টেকনিক্যালি রোস্ট বলা হয়। ইটস নট এক্স্যাক্টলি স্ট্যান্ড আপ কমেডি, ইটস রোস্ট। রোস্টের ফরম্যাটটা অ্যাকচুয়ালি কোথাও আবছায়ের মতন ঢুকে পড়েছিল মিরাক্কেলে। আমরা গেস্টদের রোস্টই করতাম, তাদের নিয়ে মজার কথা বলতাম, তাদের একটা বেকায়দায় ফেলার চেষ্টা হতো, সবটাই মজার ছলে। কিন্তু কোথাও গিয়ে সেটা কারোর ভাবাবেগকে স্পর্শ করবে নাকি তাকে অন্য রকমের সুরসুরি দেবে, এত কিছু ভাবতে আমি শিখিনি আনটিল দ্য চ্যানেল ড্রপড দ্যাট কার্ড, যে এই অনুষ্ঠানে প্রচারিত সমস্ত কিছু, হ্যাঁ এটা সঞ্চালক এবং প্রতিযোগীদের দায়িত্ব, এর সঙ্গে চ্যানেল দায়ী নহে। এটা যখন দেখলাম, আমি দেখলাম এই যে পার্টিকুলার SNP-র যে বোর্ডটা, এটা নিয়েও মজা করা যায়। বারে বা তোরা করতে বলছিস, তোরা কন্টেন্ট অ্যাপ্রুভ করছিস, আমি তো করছি। তখন আমাকে চ্যানেল থেকে বলা হয়েছিল যে না না, তোমার নিজের সম্বন্ধে আর ব্যান্ডেজের সম্বন্ধে একটা ভুল ধারণা আছে। তোমরা একটা কথা বলো স্টেজে ওঠার আগে, স্টেজে ওঠার পর ওই কথাগুলো বদলে যায়, সেটাতে আমাদের কি করে আমরা কন্ট্রোল করব বলো? আমরা এক কন্টেন্ট মিলিয়ে গিয়েছি, আমরা তখন চেক করছি, হ্যাঁ এইটা তো ডিসকাস করে যায়নি, এ তো অন্য কথা বলছে। আমরা হ্যাঁ, তখন আমার মুড ছিল না ওই আগের কথাগুলো বলার, তাই আমি বদলে নিলাম। সো ব্যান্ডেজ মানেই ছিল স্পন্টেনিটি, ব্যান্ডেজ মানেই কোন দিক থেকে বোতল উড়ে আসবে কেউ জানে না, ব্যান্ডেজ মানেই ওই 1.5-2 ঘন্টার একটা পাগলামো হবে। তো সেটা একটা অদ্ভুত নেশা ছিল। এবং আমি যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরতে পেরেছি, বিভিন্ন শ্রেণীর মানুষদের এন্টারটেইন করতে পেরেছি, যাদের মধ্যে ভাষা বলো, ডায়ালেক্ট বলো, সোশিও ইকোনমিক স্টেটাস বলো, সব কিছুরই পার্থক্য, নিজেকে এই যে টিউনিং করা না, এটাও বোধহয় রেডিও থেকে শেখা।
আমাদের মনোমতো সেন্টার না পাওয়া পর্যন্ত একটা সেন্টারটা জুড়ে দে, এটা ওই যে চায়ের দোকানে বলা হতো না, এই একটা আকাশবাণী সেন্টার জোড়তো, একটু আগে হয়তো রেডিও সিলন শুনছিল, এবার থাক ওটাতে থাক। এই টিউনিংটাও আমি রেডিও থেকে শিখেছি, যে কোথায় নিজেকে নামাতে হবে, কোথায় নিজেকে তুলতে হবে। আমি যদি একটা বাচ্চার সঙ্গে দাঁড়িয়ে এইভাবে কথা বলি, কিরে কেমন আছিস, ভালো তো সব, রাদার আমি বাচ্চাটার যে হাইট সেটাতে নেমে গিয়ে যদি ওকে এইভাবে ধরে বলি, কি গো কেমন আছো, কেমন চলছে তোমার পড়াশোনা, ঠিকঠাক আছো তো, গ্রামগঞ্জের মানুষ মফস্বলের মানুষদের সঙ্গে ওইভাবে কথা বলতে হয়। সেখানে আমি টেলিভিশনে কত বড় হনু বা সিনেমায় কত বড় হনু, সেইটা গিয়ে ওই দর্পটা ওদের সামনে দেখালে না, ওটা খুব দৃষ্টিকটু লাগে, আজও লাগে। Despite so many years of experience, it is always better to go on stage with a fresh slate. ব্যান্ডেজ আমাকে ওই সুযোগটা করে দিত। প্রত্যেকটা সিচুয়েশন যা যা ঘটছে আশেপাশে, সেইগুলোকে আমরা গানের মোড়কে পেশ করতাম। সেটা রাজনীতি হোক, ধর্ম হোক, মানুষের রাজনীতি আর ধর্ম মিক্স করে আরো কিছু মানুষকে টুপি পরানোর প্রচেষ্টা হোক, সব কিছু নিয়ে আমরা মজা করতাম। পারও পেয়েছি, অনেকগুলো গুলি কান ঘেঁষেও বেরিয়েছে। যেমন কোনো এক অনুষ্ঠানে গিয়ে সব থেকে বেশি খিল্লি, এবং খিল্লি বলতে তাকে নিয়ে নাচ গান হই হুল্লোড়, তার কোলে মাথা রেখে শুয়ে বড়ে আচ্ছে লাগতে হ্যাঁ গাইছি অমিত কুমারের সেই বিখ্যাত গান, তারপর শো শেষে জানতে পারা যে তিনি লোকাল কাউন্সিলরের বউ, এরকম গুলি কান ঘেঁষে বেরিয়েছে। কিন্তু আমরা থামিনি, আমরা নিজেদের মতন করে মানুষকে এন্টারটেইন করে গিয়েছি, এবং ভীষণ আনপ্রেডিক্টেবল একটা লো পেড একটা আনকালচার্ড একটা ব্যান্ডের নাম ব্যান্ডেজ। তুমি কিন্তু ওই কোয়েশ্চেনটা ক্লোজিং করলে না। এই যে আমি দুঃখের চোটে রেডিওটা শোনা বন্ধ করে দিলাম, যে আমার অ্যাড শোনবার জন্য গাড়িতে বসে লাভ নেই, কিন্তু আমি এখন নতুন গান পাবো কোথার থেকে, আমার প্লে লিস্টে নতুন গান আসবে কোথার থেকে? প্রথম প্রশ্ন, নতুন গান কি সত্যি নতুন হচ্ছে? আমি তোমার একটা ছবির এক্সাম্পল দিচ্ছি, এই মুহূর্তে বক্স অফিস এখনো কাঁপাচ্ছে, ধুরন্ধর। তুমি ধুরন্ধরের সাউন্ড ট্র্যাক দেখো, একটা 60-এর দশকের কাওয়ালি, হ্যাঁ, এই যে ইশক ইশক ইয়ে ইশক ইশক, এটা ঋতিক রোশনের দাদুর লেখা, দাদুর সুর দেওয়া গান, রোশনের সুর দেওয়া গান, এবং আমার অত্যন্ত প্রিয় একজন লিরিসিস্ট সাহির লুধিয়ানভির লেখা একটা কাওয়ালি। সাহিল লুধিয়ানভি ইজ সাহিল, मैं जिंदगी का ছবির নাম বরসাত কি রাত, বরসাত। ভরতভূষণ ছিলেন মুখ্য চরিত্রে। এর আরেকটি আইকনিক গান জিন্দেগি ভর না ভুলেগি বরসাত কি, মোহাম্মদ রফির কণ্ঠে, এবং এই ইয়ে ইশক ইশক, এটাতে আপনি অ্যাকচুয়ালি কিন্তু ডিউয়েট পাবেন, মানে মোহাম্মদ রফি এবং মান্না দে দুজনে মিলে এই গানটা গেয়েছেন। 2026-এ এই গানটা কি করছে সিনেমায়, ওই গানটাকে কিভাবে রিহাস করে তৈরি করা হয়েছে, এবং আরো রাম্ভা হো এখানে ইউজ করা হয়েছে, আরো বেশ কিছু গান রয়েছে। সো নতুন গান কি সত্যি আসছে, নাকি ইজ ইট বিং রিহ্যাশ? আমি ভালো মন্দ বলছি না, কারণ রান্না যতই ভালো হোক না কেন, সবশেষে কিন্তু একটা ছোট্ট ডিসক্লেমার দেওয়া থাকে, নমক স্বাদানুসার। নুনটা আপনি দেখে নেবেন আপনার কিরকম পছন্দ, কম না বেশি, সেটা আপনাকে ঠিক করতে হবে। সুতরাং মিউজিককে ভালো খারাপ বলার ক্ষমতা আমাদের কারুর নেই। যারা এটা করে থাকেন, যারা মিউজিক ক্রিটিক্স হন, ইউ কান্ট প্যান মিউজিক, বিকজ হোয়াট মাইট অ্যাপিল টু সামওয়ান এলস মাইট নট অ্যাপিল টু ইউ, অ্যান্ড ভাইস ভার্সা। সুতরাং লেটস জাস্ট লিভ ইট এট দ্যাট, দিস ইজ নট অ্যাকর্ডিং টু মাই টেস্ট অ্যান্ড দিস ইজ অ্যাকর্ডিং টু মাই টেস্ট। আমরা যদি এই ডাইমেনশনটা ফলো করি না, তাহলে কোনো ঝামেলা হয় না। নতুন গান সেইভাবে আমাদের এখানে হচ্ছে না। আর সত্যি যে নতুন গানগুলো হচ্ছে, সেই গানগুলো যেগুলো আমাদের ভালো লাগে সেগুলো তো আমরা শুনে নিই, যেমন করেই হোক পৌঁছে যায়। আজকে থ্যাঙ্কফুলি সোশ্যাল মিডিয়া, আমি বলবো আমরা যদি ইনস্টাগ্রাম বলি বা ফেসবুক বলি, এই যে রিলসে যে মিউজিকগুলো লাগানো হয়, পৌঁছে তো যায়, সেভাবে তো পৌঁছে যাচ্ছে। অ্যাটলিস্ট ওই যে 30 সেকেন্ড সেখান থেকে আমার কানটা ওটা নিয়ে নিল। এবার ওটাকে যদি আমি বড়ভাবে স্যাম্পল করতে চাই, দেন লিসেন টু দ্য ফুল সং, যেটা প্রায়শই আবার ক্যাপশন হিসেবেও দেওয়া হয়, লিসেন টু দ্য ফুল সং, অর টু লিসেন টু দ্য ফুল স্টোরি, ক্লিক অন দিস লিঙ্ক। কারণ আমরা ধরেই নিয়েছি মানুষের ধৈর্য ভীষণ কম। তো তুমি নতুন গান কিভাবে শুনবে, তুমি হয়তো এইভাবেই শুনবে। আমরা এখন অধিকাংশ নতুন গান প্রথম সোশ্যাল মিডিয়াতে শুনছি, দেখছিও, এবং তারপর আমার টেস্ট অনুযায়ী সেই গানটার হয় পুরো ভার্সনটা শুনছি,
আমি শুনছি না, স্কিপ করে পরের গানে চলে যাচ্ছি। গান স্কিপ করা কত ইজি বলতো। আমরা একটা ক্যাসেট কিউ করে সাইড এ বাজতে শুরু করলো, সেটা গিয়ে শেষ হলো, তারপর ক্যাসেটটাকে ঘুরিয়ে আমরা সাইড বিটা বন্ধ করলাম, তারপর সাইড বিটা শুনলাম। এবার যদি একটা গান শুনতে শুনতে আমার ভালো না লাগে, ওটা নতুন গান, কানে অতটা বসেনি, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। অনেকটা প্লে করতে করতেও ফাস্ট ফরওয়ার্ড করা যেত। তো ক্যা গম হ্যাঁ, এরকম চলছে। তো আমাদের পছন্দ সময় আমরা ওই সময়টা এইভাবেই কিউবিং করতাম। আজকের দিনে ইটস জাস্ট ওয়ান ট্যাপ, তোমার ভাল লাগলো না, স্কিপ। একটা অ্যাড 3 কত খারাপ সেকেন্ডের গান মধ্যে আমাদের শুনতে হয়েছে, কারণ বারবার ফাস্ট ফরওয়ার্ড করলে ব্যাটারি শেষ হয়ে যাবে। ব্যাটারি শেষ হয়ে যাবে, হ্যাঁ। বা পাড়ায় বাজছে, হ্যাঁ। সেটাকে ওরাও চেঞ্জ করতে পারছে না। হ্যাঁ, আচ্ছা মির্জা, এরকম হয়েছে খারাপ গান সাবজেক্টিভ, মানে এই গানটা আমি এখানে শুনছি না, এবার আমি নেপালে গেছি বা কোথাও গেছি যেখানে সারাদিন শুধু নেপালি গান চলছে, হঠাৎ করে ওই গানটা বাজলো, যেটা আমি অনেকদিন পর একটা হিন্দি গান শুনতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাহাড়ে অধিকাংশ সময় হয়। যেমন একটা গান যেটা খুব পাবেন পাহাড়ের দিকে, কুমার শানু তো অবধারিত, আপনি পাবেনই পাবেন কুমার শানু। কুমার শানু মুম্বাইয়ে কম থাকেন, উনি পাহাড়ে বেশি থাকেন। আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, একটা গান, তুমসে মিলনে কো দিল করতা হ্যায় রে বাবা তুমসে, এবং সেটাই গাড়ি চালাচ্ছে যে ফোন এসলো হঠাৎ, আচ্ছা अब वो पार्क करेगा, थोड़ी देर बाद से क्रॉस करेगा, पैसेंजर है, और पोसा के वापस में लग रहेगा, ठीक राम्रो छ। तुमको पास দিয়ে আরে গাড়ি বের না সেটা আর সেটা ছোট করাতে হয়। অপূর্ব। মানে এই যে ফিলিং গুলো, অদ্ভুত অদ্ভুত কিছু গান তুমি রিডিসকভার করবে পাহাড়ে গেলে। কেন? তারা অত উঁচুতে রয়েছেন, তারা কি নতুন গান স্যাম্পল করছেন না? তারা, টু আনসার ইয়োর কোয়েশ্চেন, তাদের একটা সেট প্লে লিস্ট আছে, ওর বাইরে তারা বেরোন না। অলমোস্ট নিজের জন্য কনস্ট্রাক্ট করা একটা লক্ষণ রেখা, তাতেই তারা খুশি। পাহাড়ের মানুষরা এমনিতেই অল্পতে খুশি থাকেন, অল্প জলে তারা খুশি থাকেন, অল্প গানে খুশি থাকবেন না? সন্ধে হলে সেই জলের সঙ্গে অন্য কিছু মিশিয়ে আরো খুশি থাকার চেষ্টা করেন তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা অন্য নতুন গান শুনছেন না? Are they not open to new music? তা তো নয়। তুমি জানো শিলং still remains a hub for new music and new musicians. কি করে তারা গ্রো করছে? জিরো ফেস্টিভ্যাল, অরুণাচল প্রদেশে জিরো ফেস্টিভ্যাল, মানে ইফ ইউ আর আ মিউজিশিয়ান ইট ইজ আ মাক্কা, তোমার যাওয়া উচিত সেখানে। ওটা একটা তীর্থস্থান, তারাপীঠের মতন, আপনাকে যেতেই হবে। তো সেরকম একটা জায়গার লোক কি নতুন গান শুনতে চায় না? তা তো হয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা নিজেদের মতন করে একটা গানের পরিধি তৈরি করে নিয়েছেন এবং তার মধ্যেই থাকতে ভালোবাসেন। তোমার মন খারাপ হলে তুমি চটজলদি সেই ওষুধটা বের করে খাবে। ধরো তোমার মাথা ব্যথা করছে, তুমি চটজলদি ওষুধের বাক্সটা খুলে দেখবে যে হ্যাঁ এটা এটা, নাকি তুমি ওয়েট করবে এটা জেনে যে আচ্ছা নর্মাল একটা প্যারাসিটামল খেয়ে দেখি, ওটা যদি কমবে, তোমার তখন তীব্র মাথার যন্ত্রণা, তুমি এক্স্যাক্টলি ওই ওষুধটাই খাবে, ওটা তোমার লাইফ সেভিং ড্রাগ LSD। বাট তুমি কি সেই সময় যখন তোমার মন খারাপ হয়েছে রিস্ক নেবে যে নেহা কাক্কর নতুন কি গান বার করলো দেখি তো একটু? খুবই রিস্কি, খুবই রিস্কি, খুবই রিস্কি। নেহার জন্য নয়, তোমার জন্য। কারণ তোমার মন খারাপ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অন্য কিছু নয়, তোমার মনটা খারাপ। সেই জায়গায় তুমি হয়তো সলিল চৌধুরী শুনতে চাইবে, সেই জায়গায় হয়তো তুমি রাফি, কিশোর, মান্না এদের পায়ের কাছে গিয়েই ঠাঁই নেবে। সো সেইভাবে আমার মন খারাপের ড্রাগ জগজিৎ সিং, ছোটবেলা থেকে। I was a very melancholic kid আর কি, যে কারণে আমার অনেক রকমের কলিক প্রবলেমস আছে ডাইজেশন রিলেটেড। তার আগে মেলন ছিল। আচ্ছা, তারপর 54,000, মানে যদি হিসেবে দেখি 6 মাস, তুমি প্রায় 54,000টা সিগারেট খেলে, তারপর বুঝলে যে গপ্প মেরে টেক করতে হবে। এখনো সিগারেটটা টানছে, অদ্ভুত, কখন বলেছি সিগারেটের কথাটা? হ্যাঁ, না অতটা হয়নি। বাড়িতে ডাক্তার বউ থাকার একটা বড় সুবিধে হচ্ছে কনস্ট্যান্ট চেকিং হয়, যে কোনো সময় সার্ভেলেন্স হতে পারে ব্যালকনিতে। সিসিটিভি নেই, কিন্তু ঝিঝি টিভি আছে। কাজের মাসি ঝি যারা কাজ করছেন, যদিও ঝি কথাটাতে আমার আপত্তি আছে, এটাতে ওই
কমেডি মেলানোর জন্য আমি সিসিটিভির সঙ্গে জিজিটিভি বললাম। জিজিটিভি গিয়ে যখন হেডকোয়ার্টারে গিয়ে খবর দিচ্ছে যে এত সিগারেট কনজাম্পশন হচ্ছে কেন, তখন ওটা কমে গেছে। কিন্তু হ্যাঁ, ওই মন খারাপের সময় when I was utterly confused. তোমার তো গপ্প মিলে টেক, তোমার এই 6 মাস যে বুঝতে পারছিলে না, কেন পৌঁছতে তোমার এত, আমি একজন সানডে সাসপেন্সের তো তুমি একজন ইম্পর্টেন্ট স্তম্ভ ছিলাম। ছিলে তো, মানে এবং শুরুয়াত করে দেওয়া লোক তো, তোমার এই জায়গাটায় পৌঁছতে কেন 6 মাস লাগলো? আমি একজন কেটারার, নান্টু কেটারার অনেক রকমের আইটেম বানায়। ডালটাও চমৎকার করে, ভাজাটাও চমৎকার করে, পার্শে মাছের ঝোলটা দুর্দান্ত, পাবদাও, চিংড়ি মালাইকারি তুমি মানে কম্পেয়ার করতে পারবে না, এত ভালো, মাংসটা তো দুর্দান্ত। কিন্তু যারা নান্টু কেটারের কাছ থেকে খাবার রেগুলারলি নিয়ে থাকে তারাও জানে যে ওরা একটা কড়াইশুটির কচুরি আর আলুর দম যেটা স্টার্টার আইটেমে রাখে, ওটা দুর্দান্ত। শোন ভাই, পরের দিকে তো অনেক খাবি, কিন্তু শুরুতে ওইটা মিস করিস না। হয়তো দেরি করে এসছিস, স্ট্রেট তুই বিরিয়ানিতে চলে গেলি না, একবার কড়াইশুটির কচুরি আর এটা খেয়ে দেখ। আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্যাট কড়াইশুটি কচুরি Niche. অ্যান্ড আলুর দম অর বিরিয়ানি ইন পারফর্মার মিরস লাইফ, যেটার ভিত্তিতে আমি বাকি জীবনটা চালিয়ে দিতে পারবো। ওই একটা আইটেমই বেচবো। আমি এর আগে অনেক কিছু বেচেছি। আমি নিজেকে সংবাদ পাঠক হিসেবে বেচেছি, আমি নিজেকে সঞ্চালক হিসেবে বেচেছি, আমি বেচেছি নিজেকে রেডিও সঞ্চালক, স্টেজ, টেলিভিশন, সব দিকের সঞ্চালনায় আমি নিজেকে বেচার চেষ্টা করেছি। আমি তার পাশাপাশি গল্প পড়েছি, গল্প শুনিয়েছি, গান গেয়েছি, অ্যান্ড হাবিজাবি আরো অনেক কিছু করেছি। সো হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং যেটা আমার দর্শক শ্রোতারা বলে, ও এইটা দুর্দান্ত। মানে নান্টু, ওরা পার্শে মাছটাও দারুণ, পাবদাটাও দারুণ, মাংসটা দারুণ, কিন্তু কড়াইশুটির কচুরি আর আলুর দম ভাই, এই তল্লাটে নান্টু কেটারের মতন কেউ করতে পারবে না। আসলে তোমার 6 মাসটায় তাড়াতাড়ি হয়েছে, কারণ তোমার কমেডিটাও এত কলিং ছিল। কমেডির হাতটা আমি ইচ্ছে করে ধরিনি, কারণ আই হ্যাড অলরেডি ডান ওভার অ্যাকচুয়ালি 10 সিজনস, 15 বছর ধরে স্ট্যান্ড আপ কমেডি। এবং যেহেতু স্ট্যান্ড আপ কমেডি করতাম, অন স্টেজও করেছি, চুটিয়ে ওই সময়টা 2006 থেকে 2010 ব্যান্ডেজ ইনসাইড দ্য স্টুডিও। তারপর যখন ব্যান্ডেজকে নিয়ে আমি বাইরে গেলাম 2010 থেকে ট্রাভেল করতে আরম্ভ করলাম, শোগুলো অ্যাকচুয়ালি কি হতো, মিউজিক কমেডি কাইন্ড অফ থিং। গান বাজনাও হচ্ছে, যেখানে আই এম নট আ ট্রেন্ড সিঙ্গার, গান বাজনা করছি এবং তার সঙ্গে কমেডিও পরিবেশন করছি। কারণ মানুষজন ভীষণভাবে চাইতেন, দাদা জোকস হোক, তার আগে তুমি কত ভালো একটা কি গান গাইলে, মাতিয়ে দিলে, হয়তো বাপ্পি লাহিড়ির একটা দারুণ ডিস্কো গান আমরা পারফর্ম করলাম, সেটাতে লোকজন নাচলো, কিন্তু নেচে ক্লান্ত হয়ে কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, সবই তো হলো, দুটো জোকস বললে না তো। এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম শুনতে 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 শুনতে, এবং একটা জায়গার পর আমার এটাকে ভীষণ ওভারবেয়ারিং, ওভারওয়েলমিং কথাটা ইউজ করবো, দ্যাট উইল বি এ বেটার ওয়ার্ড, লাগতো। যে সারাক্ষণ আমি যাই বলি না কেন, যাই করি না কেন, লোকে খালি ইয়ারকি মারতে বলে কেন, জোক বলতে বলে কেন, চুটকি বলতে বলে কেন। আমার চাচাকে যখন কবরে নামানো হচ্ছে, সেই সময় আমার পাশে দাঁড়িয়ে আমাদের এক চেনা পরিচিত ভদ্রলোক আমাকে কেন বলবেন বলো তো, রাহুল क्या बात है आज इतना सीरियस हो, टीवी पे तो हमेशा कुछ ना कुछ बोलते रहते हो, मजेदार कुछ सुनाओ। এটা কেন বলবে? তাহলে আমার ইমেজটা হয়ে গেছে অফ এ জোকার, অফ এ ক্লাউন। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট ইমেজ, জাস্ট ডোন্ট টেল দ্য ক্লাউন টু পারফর্ম অল দ্য টাইম, দেন দ্য ক্লাউন উইল গেট বোর্ড। এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে ক্লাউনের। আমার কোথাও একটা মনে হয়েছিল আমি বড্ড বেশি এই ধাঁচে ধরা পড়ে যাচ্ছি, যে মীর মানে চমৎকার একটা কিছু একটা করে দেবে, চটপট চুটকি জোকস এইসব। আই এম নট আ জোক স্লট মেশিন। এয়ারপোর্টে যেরকম থাকে না, একটা কয়েন ঢুকিয়ে দিলাম আর একটা কোল্ড ড্রিঙ্ক বেরিয়ে এলো বা আমাকে চিপস একটা বেরিয়ে এলো। ঘটনা বলেছিলে, তুমি একটি ক্লাবে সুইমিং করছো, একটা লোক অনেকক্ষণ ধরে হাসি মুখে তোমার দিকে তাকিয়ে, তুমি এপার থেকে ওপারে এসেছো, আপনাকে তো এইভাবে। না, ওটা সুইমিং নয়, আমি তোমায় বলছি ঘটনাটা, তুমি রেফারেন্স ঠিকই দিয়েছো। আমি দক্ষিণ কলকাতার একটি অভিজাত মল এলগিন রোডে, সেখানে গিয়েছি সিনেমা দেখতে।
ইন্টারভেল হয়েছে আর আমি বাথরুমে গিয়েছি, তো একজন ভদ্রলোক, তিনি তখন ক্রিয়ারত, বলতে গেলে দেখো বানান ভুল হয় না, ক্রিয়ারত সেই সময়, আমিও গিয়ে তার পাশে 1 সেকেন্ড লাগলো। আমিও গিয়ে আহ, তার পাশে দাঁড়ালাম এই বিশ্বাসে যে আমারও ক্রিয়া শুরু হয়ে যাবে, তার থেকে একটু দেরিতে কিন্তু হবে তো বটে। এবার উনি না গোটা ব্যাপারটা আমাকে, মেসি হয়ে যাবে তুমি ভাবোনি? না, এবার উনি আর চোখে আমাকে দেখছেন, তারপর এইরকম একটা, আপনি বুঝতেই পারছেন, একটা দেয়াল ধরুন আমার সামনে, তারপর ওরা যখন হয়ে গেল দিয়ে আমি বুঝতে পারছি, কারণ আমি তখনও ক্রিয়ারত, উনি আমার পেছনে দাঁড়িয়ে আছেন, এবং আপনার পেছনে দাঁড়িয়ে কেউ যদি আপনাকে ওয়াচ করে, একটা সিক্সথ সেন্স তো থাকেই, এই ক্ষেত্রে ওটা 666 হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি ও এক্স্যাক্টলি কোন দিকে তাকিয়ে আছে। এবার আমারও হয়ে যাওয়ার পর ক্রিয়া কমপ্লিট, আমি ঘুরেছি, ভদ্রলোক আমার সামনে এসে বলছেন, অ্যান্ড ওয়াচ মাই আইজ ওয়েন আই ডু দিস, ধরুন আই লেভেলে এই মুহূর্তে আপনি আছেন, যিনি দেখছেন এই পডকাস্ট, আপনার মুখের দিকে তাকিয়ে আছি আমি, হ্যাঁ, আপনি মীর, আমি সেই ভদ্রলোক। ক্রিয়া শেষে উনি বলছেন, আপনাকে যে এইভাবে দেখতে পাবো আশা করিনি, বলে হাত বাড়িয়েছেন। আমি বললাম, আমরা দুজনেই একটু আগে ক্রিয়ারত ছিলাম, আর সেটাতে আমাদের দুজনেরই হাত আছে, চলুন আমরা আগে হাত ধুই, তারপর না হয় আপনার সঙ্গে একটা সেলফি তোলা যাবে। সো এইগুলো হয়েছে, এগুলো হয়েছে আমার তারপর জীবনে। টায়ার্ড লাগছিল। তারপর টায়ার্ড লাগছিল, কেন এটা, তারপর- why don't I ইউরেকা want it? মোমেন্ট কোনটা ছিল গপ্প মিরের টেকের? ইউরেকা মোমেন্ট অ্যাকচুয়ালি ছিল যেদিন আমরা, আমার টিম মেম্বার্সরা মিলে ঠিক করলাম যে এবার সাহস করে গপ্পটা পড়া হোক, আর আমরা দিন বেছেছিলাম সুকুমার রায়ের জন্মদিন, 30শে অক্টোবর। সেই দিন আমি কলকাতাতেও ছিলাম না, আমি ইনফ্যাক্ট দিল্লিতে ছিলাম, এবং সেখানে একটি হোটেলের রুম থেকে একা, সম্পূর্ণ একা আমি একটা লাইভ করেছিলাম, এবং তাতে যে রেসপন্সটা পেয়েছিলাম, ভাবলাম তাহলে তো হয়েই গেল, নান্টু কেটারার ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার ইন হিজ হেড, যে লোকে তাহলে কড়াইশুঁটি আর আলুর দমটাই চাইছে, তাহলে দিই সেটা। গপ্প করতে তো ভালোবাসে একটা মানুষ, তাহলে সে গপ্প করুক, গপ্প করতে করতে একটা সময় তার একটা ঠেক হবে, সেখানে আড্ডা বসবে, এবং এই আড্ডায় আরো বেশি করে যাতে লোককে ইনভলভ করা যায়, তার জন্য আমরা বাংলা সাহিত্যের গভীর থেকে গভীরতম জায়গাগুলো খুঁজতে আরম্ভ করলাম। আর এটা আমার কাজ নয়, এটা আমার কন্টেন্ট হেড গোধূলি শর্মার কাজ, যে একদম প্রথম দিন থেকে, হ্যাঁ বন্ধুরা, একদম প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিল, আমার সাপোর্টে ছিল, এবং ও আমার স্ট্র্যাটেজি হেড আলতামাশ হামিদ আর আমরা তিনজনে মিলে বসে একটা ঘরে ঠিক করলাম যে এই চ্যানেলের নাম তো আমার নামে হবে, মীর আফসার আলী, কিন্তু প্রোডাক্টের নাম হবে গপ্প মীরের ঠেক, কারণ সব ধরনের গপ্প আমি লোকজনকে শোনাতে চাই, সেখানে ড্রামা থাকবে, সাসপেন্স থাকবে, হরর থাকবে, সব। হ্যাঁ, এইখানে তোমার কখনো একটা ভয় লাগেনি যে, মানে আমরা গপ্পের স্টেশন পাচ্ছি, অনেকেই আছে, কিন্তু তা হয় তন্ত্র, নয় ভূত, নয় থ্রিলারে আটকে আছে, সেখানে তোমরা যে ধরনের কন্টেন্ট আনছো, সেখানে আজকের এই অ্যাটেনশন স্প্যানের মানুষদের আটকে রাখবে? তুঙ্গভদ্রার তীরেও তো তোমরা করলে। সেটা আমরা করেছিলাম সানডে সাসপেন্সে থাকাকালীন, আর এই তুঙ্গভদ্রা তীরের অ্যাডাপ্টেশনের সঙ্গেও যুক্ত ছিল গোধূলি শর্মা। গোধূলি ওয়াজ মাই কলিগ, আমরা একসঙ্গে রেডিও করেছি। গপ্প মিরের থেকেও তোমরা যখন একদম এইগুলোর বাইরে কন্টেন্ট বেশ কয়েকটা, যেমন আমি বলছি, সমরেশ মজুমদারের কালবেলা যখন করলাম, কালবেলা, রাইট, কালবেলা। আজকে এই অনিমেষ, মাধবীলতা, বা এই কালবেলা, যে পরিবেশটার সঙ্গে কিন্তু আজও কোনো পার্থক্য হয়নি খুব একটা, হ্যাঁ, একই রকম attention span, ধোঁয়াশা। তোমার কনজিউমার, শুরুতেই বলেছিলে আজকে কনজিউমার নিয়ে কথা বলবো, সেই কনজিউমারকে ভয় পাওনি? না, ভয় পাইনি আমি, সেই কনজিউমারের কাছ থেকে আগে তো অনেক উৎসাহ দেখেছি, সুতরাং সেই কনজিউমার আমাকে সাহস জুগিয়েছে। এবার ওই যে আমরা বলি না, একটা সাধারণ কাপড়ের দোকানেও যে কেউ একটা কাপড় কিনে আছে, আবার আসবেন বৌদি, এই নিন ওই ক্যালেন্ডার, নতুন বছরের একটা ক্যালেন্ডার আর শাড়ির প্যাকেটটা ধরিয়ে, আবার আসবেন বৌদি, ইভেন নোয়িং যে আশেপাশে আরো অনেক দোকান ঠিক ওরই প্রোডাক্টটা বেচছে, সেই দোকানদারের এইটুকু আশা থাকে
যে এই যে মিষ্টি হেসে নতুন বছর তার ক্যালেন্ডারটা আমি বৌদির হাতে তুলে দিলাম along with দ্য শাড়ির প্যাকেট, যেটা তিনি কষ্ট করে কিনেছেন নিজের পয়সায়। আমার কাছে যখন লোকে সাবস্ক্রাইব করছে, what are they investing in? নন সাবস্ক্রাইব যারা রয়েছে তোমার চ্যানেলেও যারা, তারা তো তোমায় টাকা দিচ্ছে না। এতে সাবস্ক্রিপশন মানে কি? তুমি তো পেড মডেল নয়, ইউ প্রেসিং সামথিং, আনলেস তুমি পরের দিকে গিয়ে এটাকে বিজনেস মডেলে কনভার্ট করো। আপাতত ইউটিউব থেকে আমরা যা আর্নিংস পাই তার উপরই নির্ভর করছে পুরোটা, আনলেস উই গেট আ স্পন্সর। But what is the listener investing with? The listener is investing with time. সে তোমাকে তার সময় দিচ্ছে। আজকের দিনে না যেটা এটাই, ইরিভার্সিবল, ফেরত দিতে পারবো না। আমি তো সময়ের পরিমাপে তোমাকে অর্থ দিতে পারবো না। তো আমি কারোর সময় নষ্ট করছি নাকি সে অ্যাকচুয়ালি কষ্ট করে সময় বের করে আমার কন্টেন্ট কনজিউম করছে, এই আন্দাজটা যবে থেকে ঠিকঠাক হতে লাগলো আর মিটারটা ঠিকঠাক বুঝে গেলাম যে কাঁটা কোন দিকে ঘুরবে, আমরা সাহস করে সেই সমস্ত কাজ চ্যানেলে আনতে লাগলাম। যেমন সমরেশ মজুমদারের কালবেলা, যার ভিউজ মারাত্মক কিছু নয়, কিন্তু আমাদের মতন ছোট চ্যানেলের জন্য ওটাই অনেক। না, আমার এবার দিওয়ারের সিনটা মনে পড়ছে, দুই ভাই দাঁড়িয়ে, সানডে সাসপেন্স আর গপ্পমিরের টেক, বাবা এক। ভয় হয়নি এই ভাইয়ের সাথে কম্পিট, যার এত বড় একটা লেগাসি আমি নিজে ক্রিয়েট করে বেরিয়েছি? না কারণ আসলে আমার যদি শনিবার রাতে শুয়ে একটা আমার অনেক বন্ধুই রাত্রে শোয়ার সময় কানে দিয়ে, এবার অভ্যাসের যদি দাঁড়িয়ে যায়, তখন এই একটা অভ্যাসকে তাড়িয়ে আরেকটা অভ্যাস বা আরেকটা অভ্যাস অ্যাড করা, এই চ্যালেঞ্জটা মনে হয়নি ভয়ের? ভয় হয়নি, চিন্তা ছিল যে একটা এক্সিস্টিং প্ল্যাটফর্ম যেটার কিনা কো ফাউন্ডার কো ক্রিয়েটর আমি একজন, এটার সঙ্গে কি আমি কম্পিটিশনে যাব? I had to make peace with myself and my entire team did the same thing. আমরা সানডে সাসপেন্সের কম্পিটিটর নই। সানডে সাসপেন্স সেই স্কুল, সেই ইউনিভার্সিটি যেখান থেকে আরো অনেক স্টোরি টেলার ইন্সপায়ার্ড হয়েছে এবং তারা নিজেদের মতন করে করছেন, এবং এটা আমি মেনটেন করব আজও। সানডে সাসপেন্স আমার কম্পিটিশন নয়, কারণ আমি জানি গপ্পমিরের ঠেক সানডে সাসপেন্স নয়। সো এই বিশ্বাস থেকে 3টে বছর অতিক্রম করলাম এবং আরো বেশ কিছু বছর মানুষকে এন্টারটেইন করার ইচ্ছে রয়েছে, ঠেকে আমন্ত্রণ জানানোর ইচ্ছে রয়েছে, কারণ গপ্পমিরের ঠেক গপ্পমিরের ঠেক। আচ্ছা, কো ফাউন্ডার থেকে একটা গন্ধ পেলাম, আরেকটা মানুষের গন্ধ পেলাম, সেটা হচ্ছে দীপ অ্যাজ এ ট্যালেন্ট তুমি কিভাবে রেট করো? দীপ অ্যাজ এ ট্যালেন্ট তুমি কেমন লাগে? মানে তুমি দীপাঞ্জন ঘোষের কথা বলছো? হ্যাঁ, আমরা মির্চি যখন শুরু হয় 2003 সালে, আমরা একসঙ্গে শুরু করি। আমার তখন তার আগে 7-8 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে রেডিওতে। আমি 94-এ যেহেতু শুরু করেছিলাম, আর দীপ সদ্য কলেজ পাশ করে জয়েন করেছে, এরকম একটা পরিস্থিতি। হি ইজ আ ফিনমিনাল ট্যালেন্ট। দীপকে বুঝতে গেলে ইউ উইল হ্যাভ টু ডাইভ ডিপ ইনসাইড। দীপের মধ্যে অনেকগুলো গুণ রয়েছে, কণ্ঠ তো রয়েছে, ওর নারেশনের এতই জোর যে আমার চ্যানেলে একটা গল্প যাচ্ছে, তাতে দীপ কোনো একটা চরিত্রে অভিনয় করছে, আমি নারেটর, আমাকে লোকে ওখানে লিখে দিচ্ছে আপনার নারেশন ভাল লাগে না, দীপদাকে দিয়ে নারেট করাবেন। আমার কি রাগ হয়, অভিমান হয়? না, হয় না, আমার ভালো লাগে। গোধূলির সঙ্গে এটা নিয়ে আমার অনেকবার ঝগড়াও হয়েছে। এই গোধূলি, সবাই যখন দীপকে নারেটর হিসেবে চাইছে, তুমি কেন আমাকে খামোখা নারেশন দিচ্ছ বলো তো? পিপল ওয়ান্ট দীপ। দীপকে আমিও অতটাই ভালোবাসি এবং চাই, এবং দীপের মধ্যে যে ট্যালেন্টটা সম্প্রতি সবাই বলছেন, দেখতে পাচ্ছেন যে ও অনেক ভ্লগস করছে, ওর হাফ প্যান্ট হিস্ট্রি বলে একটা চ্যানেল হয়েছে যেটা দুর্দান্ত। দীপের এই হাফ প্যান্ট হিস্ট্রিটা হাফ আ ডেকেড আগে চালু হতে পারত, হাফ আ ডেকেড আগে চালু হতে পারত অন্তত, ইফ নট আ ডেকেড। এর পেছনে আমি কি বলবো? It's always good to speak about someone. You should never speak bad. अर्ज किया है. It's always good to speak about people. You should never speak bad. দীপের মধ্যে যেমন প্রচুর ট্যালেন্ট, খানিকটা আছে ল্যাদ। আলাবাস। দীপ, লাভ ইউ, তোমার নামে ঘ্যান ঘ্যান করছি, কিছু মনে করো না, কিন্তু এটা সত্যি। তোমার মুখের ওপর যেহেতু বহুবার বলেছি, তোমার এটা মনে হবে না যে আমি তোমার পিঠ পিছনে বলছি, কারণ তুমি তো স্ক্রিনের সামনেই বসে আছো।
23শে জানুয়ারি কেন তাহলে? মেয়ের জন্মদিন, 23শে জানুয়ারি মুস্কানের জন্মদিন। 2003 সালে মুস্কান জন্মায় এবং ঠিক 20 বছর বাদে 2023 সালে গপ্পবীরের ঠেক শুরু হয়। মানে যে বছর মুস্কান 20 ক্রস করলো, আমার ওইটা ঢেরা পড়লো প্রথম গপ্পমীরের ঠেক, আমার নিজস্ব স্টোরি টেলিং চ্যানেল। তো আমি মুস্কানকে সে বছর খুব ইমোশনালি বলেছিলাম, এখানে তো তুমি বিজিএম অ্যাড করতে পারবে না, যদি পারো পরে করে দিও পোস্টে। মুস্কানকে খুব ইমোশনালি বলেছিলাম যে মুস্কান, 2023 সালের 23শে জানুয়ারি এবছরে তোর জন্মদিনে আমি তোকে কোনো ফিজিক্যাল গিফট দেব না। আই উইল নট গিভ ইউ আ মোবাইল ফোন, আই উইল নট গিভ ইউ আ ব্লুটুথ স্পিকার, আই উইল রাদার গিভ ইউ স্টোরিজ দ্যাট উইল স্ট্রিম ফর এভার অন দ্যাট ব্লুটুথ স্পিকার থ্রু ইয়োর মোবাইল ফোন। তো আমি আমার মেয়েকে কিছু একটা লেগেসি দিয়ে যেতে চাইছিলাম। এটা এক ধরনের উইল বলতে পারো রাহুল, এটা আমার উইল লেখা হলো মুস্কানের নামে, যে আমি এমন একটা চ্যানেল খুললাম, আমরা সবাই মিলে যেখানে চেষ্টা করছি প্রতিনিয়ত মানুষকে ভালো কন্টেন্ট উপহার দেওয়ার। মুস্কান স্টোরি টেলিং এ খুব একটা ইন্টারেস্টেড নয়, মিউজিকের দিকেই ওর কানটা বেশি। কিন্তু আজ না হলেও যখন আমি থাকবো না, তখন ওর মনে থাকবে বা মনে পড়বে আমার কথা, যখন অন্যেরা মীরের গপ্প করবে ওর বাবারই থেকে। একটা গল্প যখন আমরা পড়ি আর যখন শুনি, এটা এডিটিং এ কোথায় বদলায়? এই কাজটা টেকনিক্যালি কিন্তু যে অ্যাডাপ্টেশন করছে তার, সুতরাং যে চ্যানেলের যে অ্যাডাপ্টেশনের দায়িত্বে রয়েছে তাকে সবসময় মাথায় রাখতে হবে যে একটা বই, হয়তো একটা 400 পাতার বই, সেইটা যদি আমি হুবহু সেইভাবেই পড়ে যাই, তাহলে তার লেংথ বিরাট দাঁড়াবে, বিরাট একটা প্রোডাকশন, 18-20 ঘন্টার একটা পুরো গল্প হয়ে যাবে সবকিছু মিলিয়ে, যেভাবে আমরা আজকে করি। তো আমরা তো ড্রামাটাইজড ভার্সনস করছি, ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি রিডিং, ইটস আ ড্রামাটাইজড ফরম্যাট। এবং আজকে যদি আমি আধুনিক পরিবেশন ধারা বা শৈলী দেখি, যেখানে একটা প্রি টাইটেল সিকোয়েন্স থাকে, তারপর টাইটেল আসে, তারপর গল্পটা অন্য একটা আঙ্গিক বা মোড় থেকে শুরু হয়, আমরা যেহেতু এই শৈলীতেই এখন বেশি অভ্যস্ত, তাই স্টোরি টেলিংটাকেও আমরা সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমরা যে কজন কাজ করছি তাদের মধ্যে কিছু মানুষ তো সেটা করছেনই, সেই কাজটা কিন্তু খুব ক্রিটিক্যাল। ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য সিড অফ দ্য প্রোডাক্ট, যে বইটাকে তুমি কিভাবে অ্যাডাপ্ট করছো এবং কোন কোন জিনিস তোমাকে রাখতে হবে আর কোন কোন জিনিসকে মনে হবে ভেস্টিজিয়াল, সেটা বাদ দিলেও বাকি জিনিসটা ফাংশনালি একই থাকে, এই মাথাটা সবার হয় না। আমি নিজেকে অন্যের মুখে শুনেছি অ্যাসেস করতে, তারা করেছেন অ্যাসেস, যে বলেছেন সরি ভাই মাল্টি খুব ট্যালেন্টেড, মানে মাল্টি ট্যালেন্টেড বলার চেষ্টা করছে আর কি। এই ট্যালেন্টটি ভগবান আমায় দেননি, তিনি যাদের মধ্যে দিয়েছেন তাদের একজন গোধূলি শর্মা। আমি সৌভাগ্যবান মানুষটি আমার সঙ্গে কাজ করেন এবং তিনি সেইভাবেই অ্যাডাপ্ট করেন। মানে হয় না যে তুমি একটা বাচ্চাকে যেভাবে সাজাচ্ছ, বিকেলবেলা পার্কে নিয়ে যাবে, ফ্রকটা পরালাম, একটু সুন্দর করে চুলটা আঁচড়ে দিলাম, যদি বিনুনি করতে হয় করলাম, যদি মনে হয় খুব মিষ্টি দেখতে, নজর লেগে যেতে পারে, হালকা করে একটা এইটা দিয়ে এই যে বাচ্চাটাকে নিয়ে বেরোলাম, দ্যাট ইজ দি অ্যাডাপ্টেড ফর্ম অফ আ প্রোডাক্ট ফর মি, আমার চোখে, যে আমি আমার বাচ্চাটাকে কিভাবে প্রেজেন্ট করছি সবার সামনে। এই সাজানোর কাজটা খুব ক্রুশিয়াল। এটা মীর আফজাল আলী করে না, এটা গোধূলি করে, এটা প্রদ্যুৎ করে। তার কথা বলতেই হলো, কারণ সে গোটা আবহটা সাজাচ্ছে। অবশ্যই। তুমি যখন বইটা পড়ছো রাহুল, শুধু তুমি আর সেই বই, তুমি নিজের মতন করে ইম্যাজিন করে নিচ্ছ কিভাবে অনিমেষ কলকাতার রাস্তাগুলো গলিগুলোর মধ্যে দিয়ে লুকিয়ে লুকিয়ে এগোচ্ছে, কিভাবে হস্টেল থেকে বেরিয়ে মাধবীলতার সঙ্গে দেখা করতে যাচ্ছে, ক্যাবিনে ঢুকেছে যখন যে পর্দাটা টানা হয়েছে, কেবিনের পর্দা, সেই পর্দাটা কতটা ধুলোময় হতে পারে সেটা তুমি পড়তে পড়তে ইম্যাজিন করো। আমি যে কারণে খুব রেগে গেছিলাম যখন 19-20 হিরো হিরোইনদের ছবি তুলে গল্পের দেওয়া শুরু করলো, মানে মডেলদের ছবি দেওয়া শুরু করলো আঁকার বদলে। তুমি আমার এই অধিকারটা কেড়ে নিতে পারো না অ্যাজ আ পাঠক। আই হ্যাভ মাই ওন ইমাজিনেশন, অ্যান্ড এটাকে বলে আরেক ধরনের আরটিআই, রাইট টু ইমাজিন। রাইট টু ইনফর্ম যেমন আছে, রাইট টু ইমাজিন আমার উপর ছেড়ে দিন না, আমি নিজের মতন করে ইমাজিন করবো। যেই মুহূর্তে অডিওতে ওটা চলে আসে, তখন সেটাকে এক্সপ্লেন করা বা সেটাকে শ্রোতার সামনে দৃশ্যের মতো তুলে ধরার দায়িত্বটা কিন্তু থাকে সেই অ্যাডাপ্টেশন যিনি করছেন তার উপর।
আমি তোমাকে একটা সিনেমা দেখাবো, আমি তোমাকে একটা ফিল্ম দেখাবো, দেখাবো কি থুড়ি, শোনাবো, সিনেমা শোনাবো। তুমি চোখ বন্ধ করলে ওই আবহটা, ওই শব্দগুলো, ওই কণ্ঠগুলো তোমার কানে গেলে তুমি অটোমেটিক্যালি একটা প্রেক্ষাগৃহে পৌঁছে যাবে, আর তোমার ওই ভার্চুয়াল দুনিয়ায় তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে যেটা লেখক বর্ণনা করেছেন এত এত শব্দ দিয়ে, কিন্তু সেটাকে আমরা সুন্দর করে একটা প্যারাগ্রাফের মধ্যে সাজিয়ে লোককে বোঝাচ্ছি অল্প সময়ের মধ্যে। সেই কাজটা খুব কঠিন, ওটাই চলে। তাহলে আমরা গপ্পমিরের ঠেক থেকে এখন নেক্সট পরবর্তী আকর্ষণ কি পাচ্ছি, একটা দুটো বলো। 23শে জানুয়ারির পরপর কি পাবো সেটা একটু বলো। আপনাদের জন্য মহাসিন্ধুর ওপার থেকে মধ্যভাগ আসছে। এরপর যারা গপ্পমিরের ঠেক শুনতে ভালোবাসেন তারা যে চিৎকারটা করবেন, ধরো এই পোর্শনটা দেখছে, তুমি পরে হয়তো ডেটা অ্যানালাইজ করতে গিয়ে দেখবে মোস্ট ভিউড পার্ট, মোস্ট স্কিপ পার্টটা তো অনেকগুলো জায়গায় পাবে না, আমার মতন কথা এরকম স্কিপ করে করেও শোনা যায়, একই তো বলি, কিন্তু মোস্ট ভিউড পার্টটা এই জায়গা হবে। গপ্পমিরে ঠেকে আসছে সৌভিক চক্রবর্তীর মহাসিন্ধুর ওপার থেকে মধ্যভাগ। এই যে চিৎকার করলো সবাই, এই চিৎকারটা এতক্ষণ চলবে যে আমি পরে যে নামগুলো বলবো তারা শোনার মতন ধৈর্য দেখাতে পারবেন না। তাহলে আর অন্যদেরকে ছোট করে কি দরকার, এটাই থাক। মহাসিন্ধুর ওপার থেকে 2 মধ্যভাগ আসছে গপ্পমিরের থেকে। তাহলে কবে থেকে ডাকছি, অবশেষে তিনি সাড়া দিলেন মহাসিন্ধুর ওপার থেকেই বলা যায়। কিন্তু ওই দের আয় দুরস্তায়, আজকের আলোচনায় দেবদুলাল থেকে সাহির লুধিয়ানভি কে ছিলেন না, সবাই আশেপাশেই ঘুরছেন, দেখুন কোথাও একটা ইমাজিন করে দিন আরটিআইতে। আজকে আমাদের কাছে এমন একটা দিন যেটা সহজ কথার গায়ে শিশিরের মতো লেগে থাকবে, আমরা আনন্দ পাবো এইটা ভেবে যে আমাদের এইখানে যে ভাষাটাকে প্রচন্ড ভালোবেসে আপন করেছে, যে ভাষাটাকে আমি আমার প্রেমিকা মনে করি, সে এসেছিল। বাকি আমি এটা উল্টে দেখাই, কারণ ওদের ওভারসাইজ টি শার্টগুলো সবকটার ডিজাইন এক, আমি যদি প্রত্যেকটাতে এটা পরি ওরা আলাদা গেঞ্জি দেবে না। এই গেঞ্জিগুলো বংমেট বানায়, কিনবেন। আর ওভারসাইজ টি শার্টগুলো দিলে সেগুলো সেই এপিসোডে আমি একটু উল্টে দেখিয়ে দেবো যাতে ওরা আমাকে দেয়। আর সহজ কথা, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।